শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের লাইভ টক শোতে আপনাদের সকলকেই স্বাগতম। আপনারা জানেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত টক শো পরিচালনা করছি। বাংলাদেশের তরুণ প্রজন্মকে আহ্বান করে এবং সেই সাথে তাদের যে আসলে চিন্তা ভাবনা রয়েছে যৌতুক নিয়ে, সেটি আসলে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো যৌতুক বিরোধী আন্দোলনের মূল স্লোগান হচ্ছে নারীর ক্ষমতায়ন করুন, যৌতুক প্রথা বিলোপ করুন। আসলে নারীর ক্ষমতায়ন বলতে আমরা বুঝি যে নারীকে শিক্ষিত করা, বাল্যবিবাহের হার কমানো, সেই সাথে যে নারীকে আসলে সম্মান করা এবং সমাজে তাদের যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূর করা। ঠিক তেমনি এই সমাজে আমাদের নারীদের এই অধিকারগুলো বাস্তবায়ন করতে আমরা আজকের যে আলোচনার বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে যৌতুককে না বলবে এমন একটি প্রজন্ম সৃষ্টিতে কেন ব্যর্থ আমরা। আজকের এই তাত্ত্বিক এবং সামাজিক আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন দুজন তরুণ বক্তা, ঋষিকেশ বর্মন, যিনি পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে, সেই সাথে রয়েছেন জয়ন্ত চন্দ্র মহন্ত, যিনি পড়াশোনা করছেন সমাজবিজ্ঞান বিভাগ, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়। শুরুতেই আমাদের টকশোর শুরুতেই আসলে আপনাদেরকে লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমরা ভালো আছি। জয়ন্ত চন্দ্র মহন্ত। ধন্যবাদ দাদা, আমাদেরকে টক শোতে বা এই বিশেষ লাইভে অডিয়েন্সের সামনে উপস্থাপনের জন্য। আমরা সকলে ভালো আছি। আচ্ছা, তো ধন্যবাদ। আসলে আমি আসলে প্রথমে আসলে ঋষিকেশ বর্মন আপনার কাছে জানতে চাবো, সেটি হচ্ছে যে প্রেক্ষাপটটা আসলে আমরা এটি প্রতিদিন শুরু করি এটি দিয়েই, কারণ আমরা মনে করি যে ওই আপনি যে অঞ্চলে বাস করেন সেখানে আসলে যৌতুকের প্রভাবটা কিরকম, এর পাশাপাশি যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থান কিরকম, কারণ যেহেতু আপনি একজন তরুণ, আপনি এটির আসলে পক্ষে না বিপক্ষে, এটি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আমি মনে করি যৌতুক আসলে আমাদের সমাজে একটা সামাজিক ব্যাধি। ঠিক আছে, এটা আম, আমাদের মানে আমি প্রধানত উত্তরাঞ্চল থেকেই বসবাস আসছি আর কি। তো আমাদের অঞ্চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা আসলে কমন বিষয়, বা বলা যেতে পারে এটা একটা নর্মাল বিষয়। যদি এই জিনিসটা না হয় তখনই মনে হয়, এটা মনে করা হয় যে এটা একটা অ্যাবনর্মাল কাজ হলো। ঠিক আছে, এটা মনে করা হয় যে আপনার হচ্ছে যে একটা বিয়ে হবে, এটাতে যদি আমাদের ওইদিকে বলা হয় ডিমান্ড, ঠিক আছে, যে কে কত টাকা ডিমান্ড নিল, এটাও একটা প্রতিযোগিতামূলক একটা হচ্ছে যে কাজ চলে, যে যে যত বেশি ডিমান্ড নিতে পারলো সে হয়তো তত একটা গৌরব অর্জন করলো বা এরকম টাইপের কিছু। ঠিক আছে, তো এটা আমি মনে করি এটা খুবই একটা সামাজিক ব্যাধি টাইপ। ঠিক আছে, এটা যতদিন থাকবে আসলে আমাদের যে ছেলে হিসেবে যে আমরা আছি, আমরা একটা হচ্ছে যে মানে এটা আমাদের সারা জীবন বহন করে নিয়ে চলতে হবে। যতদিন এটা নির্মূল না হবে আমাদের এটা যে একটা কলঙ্ক টাইপ, এটা আমাদের সারা সারা জীবনে নিয়ে চলতে হবে। ধন্যবাদ। এবং যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থান কি, আসলে আপনি ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আসলে যৌতুকের চর্চার পক্ষে না বিপক্ষে, মানে আপনার অবস্থান কি? আমি অবশ্যই এটার বিপক্ষে অবস্থান করছি। আমি পার্সোনালি মনে করি এটা সব থেকে একটা খারাপ বিষয়, এটা নেওয়া বা দেওয়া। ঠিক আছে, আমার নিজের বোন আছে, আমিও কখনোই চাবো না, এবং আমি কখনোই করব না যে কাউকে যৌতুক দিয়ে আমার বোনকে বিয়ে দিতে হবে, বা আমি এটা কাজও কখনো করব না যে আমি বিয়ে করার ক্ষেত্রে আমি কখনো যৌতুক নিব। আমি একান্ত এটা হচ্ছে বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ ঋষিকেশ বর্মন। ঠিক একই রকম প্রেক্ষাপট নিয়ে আসলে আমি জয়ন্ত চন্দ্র মহন্ত আপনার কাছে আসলে জানতে চাবো যে আমি, আপনার বাসা হয়তো কুড়িগ্রামে, তো সেই কুড়িগ্রামের এবং আপনি বর্তমানে ভারতে পড়াশোনা করছেন, তো কুড়িগ্রামে আসলে যৌতুকের প্রভাব কিরকম আসলে আপনি দেখেছেন, এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে আসলে যে যৌতুকের পক্ষে না বিপক্ষে? নমস্কার। যৌতুক অ্যাকচুয়ালি হচ্ছে সামাজিক একটা ব্যাধি। নট অনলি আমাদের কুড়িগ্রাম, আমাদের যে উত্তরাঞ্চল, এখানে যৌতুকটার হার অনেকটা প্রবল ভাবে বেড়ে গিয়েছে, এবং এটি অঞ্চল ভেদে
বিভিন্ন নাম হয়ে থাকে আর কি। আমাদের উত্তরাঞ্চলে হচ্ছে আপনার যৌতুক বা ডিমান্ড, দক্ষিণ অঞ্চলে এটা গিফট হিসেবে তারা চালাই দেয় আর কি। তো আমাদের যে অঞ্চলে এখানে নিরক্ষরতার হার অনেকটা এখন বেশি। এ কারণে আমাদের সমাজের মধ্যে যে কুসংস্কার গুলো এখনো রয়েছে, এখনো সেগুলো বিদ্যমান। এবং দাদা যেটি বললো আর কি, এখানে যৌতুকটাই নর্মাল, বরং যৌতুক না নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় অ্যাবনর্মাল বিষয় আর কি। আমাদের এখানে শিক্ষিত, চাকুরিজীবী, ধনী সবাই এগুলো দেওয়া নেওয়া বা আদান প্রদান করতেছে। এখান থেকে আমরা যারা সমাজে বড় হচ্ছি, এই বিষয়গুলোর সাথেই আমরা কালচারটার সঙ্গে আমরা সবসময় আহ, অভ্যস্ত হয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে ডে বাই ডে ইনক্রিজও হচ্ছে। এবং যে ধনী মানুষগুলো এরা বেশি অঙ্কের টাকা দিয়ে ফেলছে, এগুলো দেখে মধ্য যে স্টেজের মানুষগুলো এরাও চাচ্ছে যে আমরাও দিয়ে দিই। এভাবে এগুলো ইনক্রিজ হয়ে যাচ্ছে ডে বাই ডে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, এবং মেয়েদেরকে নিরক্ষরতার হার এটা কমিয়ে দিতে হবে, তাদের শিক্ষাকে আরো ইনক্রিজ করতে হবে। এবং আমি হচ্ছে যৌতুকের বিরুদ্ধে অবশ্যই, এবং আমরাও কখনো চাই না যে এটা আদান প্রদান হোক। আমরা চাই এটাকে নির্মূল করে ফেলতে। ধন্যবাদ জয়ন্ত চন্দ্র মহন্ত। তো ঋষিকেশ, আপনার কাছে আচ্ছা আমি যেটি মানে একটি প্রেক্ষাপট নিয়ে আসলে জানতে চাবো, যেহেতু আপনি আসলে গণিতেরও একজন শিক্ষার্থী, গণিত থেকে পড়াশোনা করছেন। তো আমাদের যদি এমনটি হয় যে ধরে নেন আপনার ধরেন 2 থেকে 3টি মেয়ে, হ্যাঁ, তো আসলে একজন কন্যার পিতা হিসেবে আসলে আপনাকে আসলে কি পরিমাণ টাকা আসলে ক্যালকুলেশন করতে হতো, যে আমি ঠিক এই পরিমাণ টাকা আসলে আমাকে দিতেই হবে যৌতুক হিসেবে, মানে বর্তমান বাস্তবতায়। আচ্ছা, এটা যদি আমি হচ্ছে যে অন্যজনের বাইরের যারা হচ্ছে যে যৌতুক নিতে চায় বা যারা যৌতুকের পক্ষে আছে তাদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে সেটা আলাদা বিষয়। বাট আমি যদি আমার নিজের পার্সপেক্টিভ থেকে যদি হচ্ছে চিন্তা করতে যাই, আমার যদি 2 থেকে 3 জন মেয়ে থাকে তাহলে আমার তাদের বিয়ে করানোর জন্য আমার নির্দিষ্ট কিছু অ্যামাউন্টের প্রয়োজন বলে আছে বলে আমি মনে করি না। ঠিক আছে? এখানে আমি তাদেরকে এতটা যোগ্য করব এবং হচ্ছে যে মানে আমার মনে হয় না যে যৌতুক জিনিসটা আসলে কি? এটাই আমার হচ্ছে যে মানে বুঝি না। আমি যৌতুক কেন দিব? বা এজ এ ছেলে আমি কেন যৌতুকটা নিব? এটা জিনিসটা কি? এটার আমি কোনো মিনিং খুঁজে পাই না। ঠিক আছে? একটা মেয়ে বিয়ে হবে, সে একটা অন্য পরিবারের সাথে সম্পর্কে লিপ্ত হবে। ঠিক আছে? একটা ফ্যামিলির এখানে হচ্ছে একটা মিলন বন্ধন হবে। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া, এটা মানে আসলে কেন নেয় বা হচ্ছে যে এটা কেন করা হয়, এটা আসলে আমার পার্সোনালি মনে হয় না, বা এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যারা নেয় তারা আসলে নিজেরাও আহ কেন নেয় তারা নিজেরাও বলতে পারবে না। ওই যে বললাম যে এটা আসলে আমাদের সমাজের সাথে এমনভাবে লিপ্ত হয়ে গেছে যে আমরা মনে করি যে এটা নেওয়াটা আসলে হচ্ছে যে কমন বিষয়। ঠিক আছে? যে একটা ছেলে একটা বিয়ে করবে, আ তার বিয়ে করার যখন হচ্ছে যে তার কথাবার্তা চলে, তখনই তার হচ্ছে যে কমন একটা তাদের ফ্যামিলির বা তাদের হচ্ছে যে কমন একটা কোয়েশ্চেন থাকে যে আসলে মেয়ের ফ্যামিলি থেকে আমাকে কত টাকা ডিমান্ড দেওয়া হবে। ঠিক আছে? বা এখনকার দিনে হচ্ছে যে মেয়েদের ফ্যামিলি থেকেও একটা হচ্ছে যে চিন্তাভাবনা চলে আসে যে আম আম আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে দেওয়ার জন্য আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আমার রাখা লাগবে। ঠিক আছে? এইটা এখনকার দিনে একটু কমন হয়ে গেছে। বাট আমার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে আমার যদি 2 থেকে 3 জন মেয়ে থাকতো তাহলে আমি তাদের জন্য কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতাম না। হয়তো রাখতাম, রাখতাম কেন? যে তাদের হচ্ছে যে তাদের যেন সুশিক্ষায় আমি গড়ে তুলতে পারি। তারা যেন একটা ভালো জায়গায় যাইতে পারে। এর জন্য অবশ্যই আমি তাদের পিছনে একটা আ আমার ক্যালকুলেশন থাকতো। বাট তাদের স্পেসিফিকলি তাদের বিয়ে করানোর জন্য বা পণ হিসেবে বা যৌতুক হিসেবে কোনো টাকা দিতে হবে, এইটার জন্য আমার কোনো ক্যালকুলেশন নাই, বা আমি আ নিজের পার্সপেক্টিভ থেকে আমি এরকম কোনো টাকা আমার মেয়েদের জন্য রাখবো না। ধন্যবাদ ঋষিকেশ বর্মন। আপনি
আসলে প্রেক্ষাপটটি খুব চমৎকারভাবে বলছেন। তো আমি এবার আসতে চাই জয়ন্তচন্দ্র মহন্ত আপনার কাছে। সেটি হচ্ছে আমি আসলে একটি আগে সমাজবিজ্ঞানে একটি হাইপারগামি নামে আসলে একটি থিওরি বা তত্ত্ব রয়েছে। তো যেটি হচ্ছে এরকম যে যেখানে আ মানে বিয়ে নিয়ে একটা ধারণা আছে, সেটি হচ্ছে বলা হয়েছে যে মানে যেখানে ঐতিহাসিকভাবে আসলে মেয়ের পরিবার চায় সামাজিক এবং অর্থনৈতিকভাবে কিছুটা উচ্চতর পাত্রের সন্ধান করতে। এবং অনেক সমাজবিজ্ঞানী মনে করেন যে এই মানসিকতাই হচ্ছে আসলে পাত্রপক্ষকে একটি মোটা অঙ্কের যৌতুক আসলে দাবি করার মানে লেনদেন দাবি করার একটি সুযোগ করে দেয় অথবা পজিশন করে দেয়। তো আসলে আমরা এই যে হাইপারগেমি যে মনস্তত্ত্ব রয়েছে সেটি আসলে কেন আসলে ভাঙতে ব্যর্থ হচ্ছি? এটি কি আসলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক মর্যাদার উপর আসলে আঘাত করছে কিনা? অবশ্যই এটা একটা কুসংস্কার এবং আমাদের সামাজিক যে বিষয়গুলো এখানে ব্যাঘাত করছে অ্যাকচুয়ালি। আহ সেটা মধ্যযুগীয় বা রেনেসাঁ যুগে আহ, মেয়েকে বিয়ে দিতে হলে তারা মেয়ের জন্য যে টাকাটা দিত সেটা কেবল মেয়ের অধিকার থাকতো। কোনো তার বরের অধিকার থাকতো না, জাস্ট তার মেয়ের জন্য এই টাকাটা প্রোভাইড করতো তার বাবা। একে স্ত্রীধন বলতো আর কি। এটাই আমাদের আস্তে আস্তে কনভার্ট হয়ে যৌতুকে পরিণত হয়েছে আমাদের হিন্দু সমাজ থেকেই। এবং এই কুসংস্কার গুলো আস্তে আস্তে যৌতুকের প্রবল ভাবে এদিকে বৃদ্ধি পেয়ে গেছে। তো এখানে সামাজিক এবং সামাজিক কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলো এসছে। দারিদ্রতা রয়েছে, দারিদ্রতার মধ্যে অনেকে ইয়ে করে যে আমার পরিবারে আমার ছেলে অসচ্ছল, মেয়ের বাড়ির কাছ থেকে টাকা নিয়ে ছেলেটি কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম করবে। তারপরে হচ্ছে বেকারত্ব। এখানে এমন আহ অনেক সময় পণ হয় যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিন, আমার ছেলে এখন ইন্টার বা অনার্স পাস, তার চাকরিটা নিয়ে দিন। এরকম অজ্ঞতা বা মূর্খতা। কেউ কেউ হচ্ছে ভাবে যে আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে, তো আগে থেকেই আমরা হচ্ছে তার জন্য যে খরচগুলো এগুলো করে রাখি, এবং তারা ভাবে যে বেশি টাকা আমাদের মেয়েকে যৌতুক দিতে পারলে সে হয়তো ভালো থাকবে। তো মানুষের অনেক সময় প্ররোচনা, তার পাশের বাড়িতে দেখতেছে আহ, অমুক এত টাকা দিয়ে মেয়ের বিয়ে দিল, আরেকজন এত টাকা দিয়ে মেয়ের বিয়ে দিল, আমিও দিচ্ছি। মানুষের প্ররোচনার কারণেও হয়। দেওয়া নেওয়াকে অনেকে হচ্ছে গর্ব মনে করে, এরকমও হয়। শখের কারণে বশীভূত হয়ে অনেকে নেয়। যেরকম হচ্ছে আমাদের এইদিকে যেমন হচ্ছে যৌতুকটা টাকা চেয়ে বসে নিয়ে থাকে এরা। আবার দক্ষিণবঙ্গে হয় বিয়ে দিলাম আমার মেয়েকে, এখন পাত্রপক্ষের লোক বললো যে আপনার মেয়েকে কিছু গিফট দেন বা কিছু দিলে তো আপনার মেয়ের ইনডাইরেক্ট ভাবে চেয়ে বসে থাকে। নারী শিক্ষার অভাব, এটি হচ্ছে আমাদের একটা বড় সমস্যা আর কি। নারীর শিক্ষাটাকে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। নারী শিক্ষা ইনক্রিজ করলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। এর ফলে তারা কর্মসংস্থান পাবে। পুরুষের কাছ থেকে তাদের চাইতে হবে না বা পুরুষের উপর নির্ভর থাকতে হবে না। এর ফলেও যৌতুকটা আমাদের সমাজ থেকে বিলুপ্তি হতে পারে। তারপর হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের যে কারিগরি শিক্ষাটা আমাদের দেশে মানে খুব কম মেয়াদি পড়াশোনা করে যে একটা কর্মসংস্থান হবে এরকম কিছু নেই অ্যাকচুয়ালি। কারিগরি শিক্ষাটা থাকলে অনেকটা ভালো হয়ে যেত। যেমন অনেকে আবার অন্যান্য যেমন সেলাই মেশিনের কাজ করা বা এক্সট্রা কিছু শেখা, এগুলো যদি শিখে যেত, এখান থেকেও কর্মসংস্থান বৃদ্ধি হতো এবং পুরুষের কাছ থেকে তাদের নির্ভর থাকতে হতো না। আবার অনেক পরিবার আছে যারা মানে যৌতুকের সাথে নর্মাল হয়ে গেছে, তারা যৌতুককে অ্যাবনর্মাল মনে করে এবং তারা যৌতুক বিরোধী হয়ে যৌতুকের পক্ষে কথা বলে। এরকম মানুষের কারণেও এই যৌতুকটা বেড়ে গিয়েছে। তো
এই ব্যাপারগুলোর কারণে এরকমটা আর কি ইয়ে হচ্ছে। আচ্ছা, জয়ন্ত চন্দ্র মহন্ত, আপনি আসলে বলছেন তো ঋষিক, আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে অমর্ত্য সেন এবং হচ্ছে মার্থা নুসবমের আসলে যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সামর্থ্যের একটি মডেল বলা হয়, শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আসলে নারীর হচ্ছে প্রকৃত আসলে ক্ষমতায়ন নয়, যদি না তাকে আসলে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। যে আমাদের দেশে অনেক চাকরিজীবী নারী আসলে যৌতুকের শিকার হচ্ছেন। তার মানে কি আমরা নারীকে আসলে কেবল আয়ের উৎস বানাচ্ছি, কিন্তু সমাজে তাকে ব্যক্তি হিসেবে মর্যাদা দিতে আসলে ব্যর্থ হচ্ছি কিনা? মানে এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এটি আসলে অমর্ত্য সেন আচ্ছা। এবং মার্থা নুসবমের হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যেটি হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই আসলে ক্ষমতায়ন হচ্ছে না, এবং নারীকে আসলে সিদ্ধান্ত নিতেও আসলে অধিকার দেওয়া, যদি না আমরা নারীকে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেই। আচ্ছা, এটা বিষয়ে আসলে হচ্ছে যে আমাদের সমাজে নারীরা অলওয়েজ হচ্ছে যে একটা কথা আছে, অবলা নারী। ঠিক আছে? আমাদের সমাজে হচ্ছে নারীরা অলওয়েজ হচ্ছে যে সে কারো উপরে নির্ভর করবে এবং তার নিজের যে সিদ্ধান্তগুলো সেগুলো হচ্ছে যে অন্য একজন মানুষ নিবে, এরকম হিসেবেই হচ্ছে একটা নারীকে গড়ে তোলা হয়। ঠিক আছে? আপনি ছোটবেলা মানে আমরা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের বাসার সিদ্ধান্তগুলো সবসময় পুরুষ কেন্দ্রিক হইতো। বা হচ্ছে যে অ্যানাদার একটা মানুষ নিত, বা আমাদের নিজেদের ফ্যামিলিতেই দেখবেন যে হচ্ছে যে আমাদের মেক্সিমাম সিদ্ধান্তগুলো হচ্ছে যে আপনাদের পুরুষ কেন্দ্রিক। ঠিক আছে? তারা সিদ্ধান্ত নিচ্ছে, দেন একটা ফ্যামিলিতে কোনো কিছু হয়। এই কারণেই একটা মেয়ে যখন হচ্ছে যে তার মাকে দেখে যে সে তার নিজের সিদ্ধান্তগুলো হচ্ছে যে সে ঠিকমতো নিতে পারে না, তখনই একটা আম মেয়ে সন্তান হচ্ছে যে সে আস্তে, আস্তে ছোট থেকেই হচ্ছে এইটা বুঝতে শিখে যে সে নিজের লাইফেও সে নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারবে না। এইজন্য যদিও আমরা হচ্ছে যে মেয়েদের ক্ষমতায়ন করতে পারছি বা মেয়েরা হচ্ছে যে কর্মসংস্থানে যোগদান করতে পারছে, তবুও তাদের হচ্ছে যে আম কর্মসংস্থান করার পরেও তাদের দেখা যাচ্ছে যে তাদের বিয়ে করার জন্য আমাদের হচ্ছে যৌতুক প্রদান করার প্রয়োজন হচ্ছে। এবং এখানে এটা আসলে হচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। তারা যে নিজে একটা তারা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারছে। বাট নিজের যে একটা গার্ডনেস আছে, যে সে যে একটা কোনো সিদ্ধান্ত নিবে, সে কোনো কিছু করতে চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী সে যে কিছু বলবে, সেটা সে আসলে মানে নিজের মধ্যে তৈরি করতে পারে না। এটা আমাদের হচ্ছে যে সমাজতান্ত্রিক মানে যে ব্যবস্থাটা আছে, এটা তাদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি করে দেওয়া হয়। আমাদের সমাজে দেখবেন অলওয়েজ যে হচ্ছে যে ৪-৫ জন পুরুষ যখন একসাথে কথা বলে, ওখানে কোনো মহিলা গিয়ে হচ্ছে যে কোনো কথা বলে না। এটা অনেক খারাপ চোখে দেখা হয় যে ৪-৫ জন পুরুষ কথা বলছে, ওখানে একজন মহিলা গিয়ে তার মতামতটা দিল। এটা কখনোই হচ্ছে যে আমাদের সমাজে খুব একটা ভালো চোখে দেখা হয় না। এই কারণেই আসলে হচ্ছে যে আমাদের মহিলারা কর্মসংস্থানে যাওয়ার পরেও তারা আসলে এই যৌতুকের শিকার হয়ে থাকে। আমি এটা মনে করি আরকি, আমার পার্সোনাল ওপিনিয়ন। ঋষিকেশ, আপনি আসলে যে একবার প্রকৃত যে ঘটনা বা আমাদের সমাজের যে আসলে বাস্তব চিত্র সেটি আসলে তুলে ধরেছেন। বিশেষ করে আমরা ঋষিকেশ, আপনার কাছে আসলে আমরা যেটি জানতে চাই, মানে বিভিন্ন জন আসলে অভিযোগ করে বা মানে অভিযোগ না, আসলে তাদেরও একটি মতামত রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের যৌতুক আসলে বৃদ্ধির পেছনে আসলে কন্যার পিতাদেরও একটি আসলে প্রচেষ্টা রয়েছে। কারণ উনারা যখন অবশ্যই। দেখেন যে আসলে সরকারি চাকরিজীবী কোনো ছেলে তারা আশেপাশে দেখেন, তখন আসলে তারা এমন একটি মন্তব্য করেন যে যত টাকাই হোক বা এমন, মানে এটি আসলে আমাদের টকশোতে বেশ কয়েকদিনই বারবার বলেছেন যে মানে এত টাকা দিয়ে হলেও আমরা তার কাছে বিয়ে দিতে চাই। তো সেটি আসলে আপনি জানেন যে যেহেতু মানে আমরা ১ম এই বলছি যে হচ্ছে যেহেতু আমাদের একটি মানে নারীরা বা মেয়েদের পরিবার সবসময় চায় আসলে তাদের থেকে উচ্চতর একটি পরিবারে আসলে বিয়ে দিতে। তো সেই জায়গা থেকে ছেলেটির কাছে যখন আসলে প্রস্তাবনা আসে যে আমরা আপনাকে এত টাকা কি এত টাকা যৌতুক দিতে চাই। তো সেক্ষেত্রে আসলে ছেলেটি আসলে এটি কেন গ্রহণ করে? বা ছেলেটি, মানে আমরা তো, যে আমি আবার বলছি যেহেতু আমাদের আলোচনার বিষয় যে আমরা আসলে কেন আমাদের নতুন প্রজন্ম আসলে ব্যর্থ হচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রজন্ম মানে আমাদের প্রজন্ম বা তরুণদের আসলে ব্যর্থতা কোথায়? আসলে তারা কেন না করতে পারে না? এটি একটি সামাজিক বেধি হওয়া সত্ত্বেও। এখানে আমি প্রথমত বলতে চাবো যে আপনি যেমন বললেন যে আসলে যখন হচ্ছে যে একটা নারীর পিতা দেখে যে হচ্ছে তার কাছে একজন ভালো পাত্র আছে, যে খুব ভালো চাকরি করে, তার হচ্ছে স্যালারি অনেক বেশি,
তখন আসলে ওই পিতাটা চায় যে হচ্ছে যে আমার অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে হলেও আমি এই ছেলের সাথে হচ্ছে যে আমার মেয়ের বিয়ে দিব। সে কখনো এটা চিন্তা করে না যে ছেলেটা আসলে পার্সোনালি দিক থেকে কেমন, তার সাথে আমার মেয়েটা হচ্ছে যে সামনে তার ফিউচারটা কেমন যাবে, এটা বিষয়ে সে কখনো চিন্তা করে না। ওই ছেলেটার পার্সোনাল লাইফ কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এটা কখনোই চিন্তা করা হয় না। এটার আসলে আমি মনে করব যে এটার মূল কারণ হচ্ছে যে আমাদের ২ দিক থেকেই একটা উচ্চাকাঙ্ক্ষা। ঠিক আছে? একটা মেয়ের পিতা হচ্ছে যে তার মেয়েকে অলওয়েজ খুব একটা ধনী পরিবারে দেখতে চায়। এই যে উচ্চাকাঙ্ক্ষা, এইজন্যই আসলে তখন হচ্ছে যে একটা ছেলেও লোভের বশবর্তী হয়ে তখন সে হচ্ছে যে এটাতে জড়াইতে বাধ্য হয়ে যায়। ঠিক আছে? একটা পিতা যদি তার এই উচ্চাকাঙ্ক্ষাটা না রেখে যদি সে হচ্ছে একজন ভালো নিষ্ঠাবান একজন পুরুষের যদি হচ্ছে পাত্র হিসেবে তিনি খুঁজতেন, তাহলে হয়তো যে এই যৌতুকটা আগের তুলনায় অনেক কমে আসতো। কিন্তু আমাদের সমাজে হচ্ছে যে একজন পিতা অলওয়েজ ট্রাই করেন যে হচ্ছে যে যেন একজন উচ্চ আয় করা একজন ব্যক্তি যেন তার হচ্ছে যে মেয়ের পাত্র হিসেবে আসে। ঠিক আছে? এই বলব যে এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই আসলে আম প্রথমত হচ্ছে যে ছেলেরা আ একটা যৌতুক চাইতে বা হচ্ছে যে যৌতুক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এই উচ্চাকাঙ্ক্ষাটা যদি না থাকতো, যেমন আ এটা একটা ছেলের দিক থেকেও যে আমরা দেখি যে একটা ছেলে যদি আসলে কোনো ভালো সেলারিওয়ালা জব না করে বা তার কোনো হচ্ছে যে সে যদি ওয়েল এস্টাবলিশড না হয়, তাহলে একজন মেয়ের পিতা কখনোই হচ্ছে যে তার মেয়েকে হচ্ছে যে পাত্রী হিসেবে দিতে চান না। ঠিক আছে? এটাতে যদি একটা ছেলে ভালো একটা জব না করে, তার যদি একটা ভালো বিজনেস না থাকে, সে যদি ওয়েল এস্টাবলিশ না হয়ে থাকে, তখন কখনোই একটা মেয়ের পিতা হচ্ছে যে চান না যে এই ফ্যামিলিতে আমার মেয়েটা যাক। ঠিক আছে? এই ক্ষেত্রে একটা আমি আমার অনেক পরিচিত অনেকেই আছে যে তারা হচ্ছে যে এই কথাটা আমাকে বলছেন যে, আম আমরা যৌতুক নিব না, এটা ঠিক আছে। কিন্তু যখন আমাদেরকে দেখতে আসে তখনও তো হচ্ছে যে তারা খুঁজে যে আমরা ওয়েল এস্টাবলিশ না কেন? এখন আমি যেহেতু নিজেকে ওয়েল এস্টাবলিশ করতে পারছি, আমি পরিশ্রম করছি, তাহলে আমি আমার যোগ্যতা অনুযায়ী হচ্ছে যে আমি কেন হচ্ছে যে একটা জিনিস বা একটা অ্যামাউন্ট হচ্ছে যে আমি কেন উম চাবো না? এরকম তাদের হচ্ছে যে মন মানসিকতা তৈরি হয়ে যায়। ঠিক আছে? এইটা আমি মনে করব যে আসলে ২ পক্ষেরই উচ্চাকাঙ্ক্ষা যে আমার মনে হয় যে বিয়ে করার জন্য বা একটা সম্পর্ক স্থাপন করার জন্য আম একটা ২ দিক থেকেই ২ টা মানুষ হচ্ছে যে তাদের নিজেদের যে বোঝাপড়াটা এইটা ঠিক আছে কিনা এবং ২ দিক থেকেই তারা হচ্ছে যে একজন ভালো মানুষ কিনা এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এইটা দেখে হচ্ছে যে আমাদের একটা বিয়ে বা একটা সম্পর্ক তৈরি করা উচিত। যদি এটা করা হয় তাহলে আসলে হচ্ছে যে এই আম যে যৌতুকের যে প্রথাটা এটা আশা করি অনেকাংশে কমানো যাবে এবং যদি আমি স্পেসিফিকলি বলি যে একটা ছেলের আসলে হচ্ছে যে আ সে হয়তো চায় না যে যৌতুক নিবে। কিন্তু সে আসলে যখন হচ্ছে যে এরকম প্রস্তাব পায় সে চলে যায়। এইটা আমার মনে হয় যে আ তার আসলে যদি তার শিক্ষাগত যোগ্যতা বা তার যে মোরালিটি বলা হয়, এইটা যদি তার প্রপার থাকে, সে কখনোই তাকে যদি হচ্ছে যে অনেক কিছু দেওয়াও হয়, তাহলেও সে এটা কখনোই হচ্ছে যে নিবে না। সে দেখবে যে মেয়েটা আসলে হচ্ছে যে তার ব আ যেই চাহিদা বা হচ্ছে যে সে যেই টাইপের মেয়ে পছন্দ করে বা হচ্ছে যে তার সাথে তার জীবনসঙ্গিনী হিসেবে যে ভালো থাকতে পারবে, সেরকম মেয়ে কিনা। যদি সেরকম মেয়ে হয়, কেবলই সে তখনই হচ্ছে যে সেই মেয়ের সাথে সে সম্পর্ক গঠন করবে বলে আমি মনে করি। কিন্তু যদি তার এই যে হচ্ছে মোরালিটির যে তার বৈশিষ্ট্যগুলো, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এটা যদি ঠিক না থাকে বা হচ্ছে যে তার টাকার প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা বা লোভ এটা যদি থাকে তো সে কখনোই হচ্ছে যে এই টাইপের অফার কখনোই হচ্ছে যে সে ফেলে দিবে না। সে অবশ্যই এটা তখন গ্রহণ করে। আমি মনে করি এটাই। আচ্ছা। তো ধন্যবাদ ঋষিকেশ আসলে যেটি মানে আমাদের আসলে মানে বিদ্যমান যে বাস্তবতা সেটি আসলে উঠে এসেছে যে আপনার পুরো মানে এই আলোচনার মধ্যে। এর পাশাপাশি আমি জয়ন্তচন্দ্র মাহাতো আপনার কাছে একটি প্রেক্ষাপট আসলে আমি জানতে চাবো সেটি হচ্ছে যে যৌতুক কি শুধুমাত্র মানে আপনি যেহেতু একজন সমাজ বিজ্ঞানের ছাত্র সেক্ষেত্রে আপনার কাছে আমার মন্তব্য হচ্ছে যে যৌতুকের লেনদেন কি শুধুমাত্র দুটি পরিবারের মধ্যে বিষয় না এর আসলে একটি সামাজিক প্রভাবও রয়েছে।
এই সামাজিক প্রভাবটি আসলে কি রকম, সমাজের জন্য উপকারী না আসলে ক্ষতিকর? যৌতুক দেওয়া এবং নেওয়া এখানে বরপক্ষরও যেরকম যে আপনি আনমিউট হয়ে আছেন। দাদা, প্রশ্নটা আরেকবার বলুন, repeat করুন। আচ্ছা, আমার প্রশ্নটি ছিল যে আসলে মানে যৌতুকের যে লেনদেন সেটি হচ্ছে, মানে একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আসলে আপনি এটি কিভাবে দেখেন? যে যৌতুকের লেনদেন কি শুধুমাত্র দুটি পরিবারের বিষয়? যেমন ধরেন মেয়ে পক্ষ যৌতুক দিচ্ছে, ছেলে পক্ষ যৌতুক নিচ্ছে। শুধুমাত্র এই দুইটি পরিবারের বিষয়? না এর একটি আসলে সমাজের উপর একটি প্রভাব রয়েছে, সেই প্রভাবটি আসলে কতটুকু ক্ষতিকর বা কতটুকু উপকারী? এর প্রভাবটা শুধু দুটি পরিবারের মধ্যেই নয়, বরং আমাদের সমাজের যে ভয়াবহতা এটাও নিশ্চিত করে। দুটি সমাজের মধ্যে, একটি সমাজের মধ্যে যখন যৌতুক দেওয়া বা নেওয়া হয়, এরকম একজন দেখে আরেকজন যৌতুকের মধ্যে ইনক্লুড হচ্ছে। ও একজন দেখতেছে যে ওনার পরিবারে এত টাকা যৌতুক দিল, আরেকজন আরেকজনের যখন মেয়ে বা ছেলের বিয়ে দেবে তখন তারা ভাববে যে ও এত টাকা নিয়েছে, আমরা এর থেকে বেশি চাইবো বা দেবো। এরকম একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এভাবে একের পর এক দেওয়া নেওয়া এবং যে সমাজের মধ্যে দেখতেছে, এভাবে বিষয়গুলো বেড়ে যাচ্ছে। তো এটা শুধু দুটি পরিবারের মধ্যেই নয়, বরং সমাজের মধ্যে একটা ক্ষতিকর কুপ্রভাব ফেলতেছে আর কি। আচ্ছা, তো সমাজের অবশ্যই ক্ষতিকর প্রভাব। আমি ঋষিকেশ, আপনার কাছে যদি জানতে চাই আসলে আহ জয়ন্ত চন্দ্র মহন্ত আসলে যে ক্ষতিকর যে প্রভাবের কথা বললেন, তো সেই ক্ষতিকর প্রভাবগুলো কি কি, আর এবং আসলে আমাদের যুব সমাজের আসলে এই ক্ষতিকর প্রভাব থেকে আসলে রক্ষায় কি করতে হবে, সেই সাথে মেয়ের পরিবারও আসলে তারা কি ভূমিকা রাখতে পারে যে সমাজের এই ক্ষতি থেকে সমাজকে আসলে রক্ষা করতে? আম প্রথমত আমি যদি বলতে চাই এটার প্রভাব আসলে হচ্ছে যে অত্যাধিক লেভেলে আমি মূলত মনে করি যে যখন একটা সমাজ দেখে যে একটা জায়গায় হচ্ছে যে যৌতুক নেওয়া বা দেওয়া হচ্ছে, তখন আমার মনে হয় যে সেও আসলে হচ্ছে যে এই কাজটা করার জন্য একটা হচ্ছে যে আম ইচ্ছা পোষণ করে যে ওই ফ্যামিলিতে হচ্ছে যে এই জিনিসটা হইছে, তখন দেখা যায় যে এইটাকে দেখে আরো ২ টা ফ্যামিলিতে এটা করার হচ্ছে যে একটা প্রবণতা তৈরি হয়। ঠিক আছে? আমি মনে করব যে এটা আসলে ধরেন যে পাশাপাশি ২ টা ফ্যামিলি আছে। এক ফ্যামিলি হয়তো একটু মধ্যবিত্ত টাইপের, আরেকটা হচ্ছে যে আমি বলতে পারি যে উচ্চ মধ্যবিত্ত টাইপের। ঠিক আছে? এখানে তখন হচ্ছে যে দেখা যায় ধরেন যদি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিটা হচ্ছে যে somehow কিছু টাকা হচ্ছে যে যৌতুক নিয়ে থাকে তাদের ছেলে ছেলের জন্য, বা হচ্ছে যে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি সে একটা যৌতুক দিয়ে থাকে, তখন আসলে সেই পাশের উচ্চ মধ্যবিত্ত যেটা ফ্যামিলি আছে তারাও যখন হচ্ছে যে যৌতুকটা নিতে চায়, তখন তারা চিন্তা করে যে আমার পাশের ফ্যামিলির সাথে আমার আসলে স্ট্যান্ডার্ডটা কতটুকু? আমার স্ট্যান্ডার্ডটা উঁচু। সেহেতু যৌতুক নেওয়ার ক্ষেত্রেও আমার হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা একটু মেইনটেইন করে চলতে হবে। সে যদি ৳১,০০,০০০ নেয়, অবশ্যই আমাকে ৳১,৫০,০০০ বা ৳২,০০,০০০ নিতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে আবার মেয়ের দিক থেকেও হচ্ছে যে যখন পাশের ফ্যামিলিটা একটা মেয়ে বিয়ে দিতে চায়, তখনও সে চিন্তা করে যে আমার পাশের ফ্যামিলি তো হচ্ছে যে যৌতুক হিসেবে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য এত টাকা দিল। তাহলে অবশ্যই তার থেকে বেশি টাকা আমাকে দিতে হবে। কারণ আমার হচ্ছে যে সমাজে একটা স্ট্যাটাস বেশি। ঠিক আছে? এই স্ট্যাটাসটা আমাকে বজায় রাখার জন্য হচ্ছে যে আমাকে ওই আ পাশের বাড়ির তুলনায় আমাকে যৌতুকটা বেশি দিতে হবে। আমার মনে হয় যে আ এই যৌতুকটা চলার কারণে সমাজে এই প্রতিনিয়তই হচ্ছে যে চেইন অনুযায়ী হচ্ছে যে এটা খুবই ছড়িয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত যদি আসি যে এইটা আসলে কমানোর জন্য আমাদের যুব সমাজের কি করা জরুরি? আমাদের যুব সমাজের ক্ষেত্রে আমি বলব যে আসলে যে আমাদের উচিত যে মেয়েদের যেই ক্ষমতায়ন, মেয়েরা হচ্ছে যে আপনার নিজের পায়ে দাঁড়াবে এবং তারা যেন তাদের ইচ্ছাশক্তি এবং তাদের যেই হচ্ছে যে আ মতামতগুলো, এগুলো যেন স্বাধীনভাবে হচ্ছে সমাজে দিতে পারে। এটা আমার মনে হয় যে হচ্ছে যে আ যদি আমাদের যুব সমাজ তৈরি করতে পারে, তাহলে হয়তো এই যৌতুকটাকে অনেকাংশে কমানো যাবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে লেজিনেস আমাদের মেয়েদের অনেকাংশে তারা হচ্ছে যে অলওয়েজ ফ্যামিলির ঘরে থেকে বড় হয়েছে।
তারা আসলে বাইরের জগৎটা জানে না। তো এই দিক থেকে একটা মেয়ে কখনোই মনে করেন যে অনেক ফ্যামিলির মেয়েদের আছে যে তারা আসলে বাইরের যে হচ্ছে যে চলাফেরা করাটা বা বাইরের সমাজের সাথে যে তাদের মিশার যে প্রবণতা এটা খুবই কম থাকে। ঠিক আছে? আমি অনেক ফ্যামিলির মেয়ে দেখছি যে তারা আসলে চায়ই না যে কোনো চাকরি করতে। তারা চায় হচ্ছে যে একটা ফ্যামিলিতে বিয়ে করবে, দেন হচ্ছে সেখানে গৃহিণী হিসেবে কাজ করবে। হয়তো ১-২ টা সন্তান জন্ম দিবে, সেই সন্তানকে মানুষের মতো মানুষ করবে। তাদের মেন্টালিটিটাই এটা হয়ে যায়। আমরা যদি যুব সমাজ হিসেবে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে পারি, তাদেরকে যদি আমরা হচ্ছে যে ওয়েল এস্টাবলিশ বানাইতে পারি, তাদের যেই হচ্ছে যে মতামত প্রকাশ বা হচ্ছে যে তাদের যেই নিজের মতামত প্রকাশের যে ক্ষমতাটা, এটা যদি আমরা হচ্ছে যে আস্তে, আস্তে বাড়াইতে পারি, আমার মনে হয় যে এই যৌতুক প্রথাটা অনেকাংশেই কমে আসবে। আহ, ঋষিকেশ, আপনি আসলে যে প্রেক্ষাপটটি বললেন যে আসলে খুবই আসলে আমাদের কাছে দুঃখজনক, সেটি হচ্ছে যে যেমন আমিও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেটি আসলে জানি যে আমাদের নারীরা যেহেতু প্রথাগতভাবে আসলে ঘরে থাকতে পছন্দ করে, বা তারা আসলে মানে চাপ নেওয়ার যে একটি মানসিকতা, যেটি হচ্ছে মানে একজন ছেলের পক্ষে হয়তো দেখা যায় যে চাপ নেওয়ার যে মানসিকতা, সেটিও হয়তো মানে অনেকে কম নেয়। আবার অনেকের মন্তব্য থাকে আসলে এত পড়াশোনা করে কি হবে বা এত চাপ নিয়ে কি হবে, বিয়েই তো করতে হবে। এটি আসলে আমি মনে করি যে মানে একজন একজন মেয়ে হিসেবে বা একজন নারী হিসেবে এটি আসলে আপনার খুবই দুঃখজনক দুঃখজনক একটি বাস্তবতা, কারণ আমিও আসলে অনেকের মুখে এটি শুনেছি। তো সেক্ষেত্রে আমরা সেই মেয়েদের কাছে আসলে আহ্বান জানাবো যে এই সামাজিক যে এই যৌতুকের যে প্রথাটি রয়েছে আসলে এই প্রথার বৃদ্ধিতে আসলে আপনার এই অলসতা আসলে দায়ী কিনা, সেটি আপনি আসলে একটা চিন্তা করে দেখবেন। তো জয়ন্ত চন্দ্র মহন্ত, আপনার কাছে আমি যে বিষয়টি আসলে জানতে চাবো সেটি হচ্ছে যে ঋষিকেশ আসলে তার আলোচনার সময় একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড আসলে বলা হয় যে কি, মানে এরকম যে পাশে বাসায় কত যৌতুক নিল, আমি তো তার থেকে বড় লোক, তাহলে আমি আসলে তার থেকে কেন বেশি যৌতুক পাবো না। তো এই স্ট্যান্ডার্ডটি আসলে মানে এটি কি আসলে সিভিল সোসাইটির একটি স্ট্যান্ডার্ড, না আসলে এটি একটি আনসিভিলাইজ সোসাইটির আসলে স্ট্যান্ডার্ড? তো সেখানে আসলে কি মনে হয়? কারণ আমি আপনাকে বলি যে আজকে আপনার অঞ্চলে যেই যৌতুকটাকে সম্মানী মনে করা হচ্ছে, সেটি যদি পত্রিকার মাধ্যমে দেশব্যাপী তুলে ধরা যায়, যিনি যৌতুক নিচ্ছেন বা যার বিরুদ্ধে যৌতুক নেওয়ার অভিযোগ, তিনি কিন্তু সেটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে ঘৃণিত হবেন। তো সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড যে রয়েছে, তো সেটি আসলে আমরা কিভাবে দূর করতে পারি, অথবা এখানে আসলে গণমাধ্যম বা লেখালেখির যে মিডিয়া গুলো রয়েছে আসলে তারা সেটি আসলে কিভাবে তুলে ধরতে পারে? আমাকে কি শোনা যাচ্ছে দাদা? আমার এখানে মাঝে মাঝে আটকিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, 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 আমরা শুনতে পাচ্ছি। তো এটা হচ্ছে অবশ্যই আনসিভিলাইজ একটা ব্যাপার। এখানে স্ট্যান্ডার্ড যে ব্যাপারটি, যেমন হচ্ছে আমারই পরিচিত একজন লোক তার মেয়েকে বিয়ে দিবে একজন চাকুরিজীবী জব হোল্ডার সার্ভিসের সঙ্গে। তো আহ, ওনার ওই ছেলের সঙ্গে এর আগে একজন মানুষ বিয়ে ঠিক করেছিল 17 লক্ষ টাকা দিয়ে। এরপরে আমার পরিচিত যে মানুষটি, উনি হচ্ছে তা ওই ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে ঠিক করলো 21 লক্ষ টাকা যৌতুক দেবে বলে। তো এটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। জয়ন্ত, কি আপনার উত্তর কি শেষ হয়েছে? না না, এর পরের প্রশ্নটা। জয়ন্ত, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো ঋষিকেশ আসলে এই যে 17 লক্ষ এবং 21 লক্ষ আসলে কেনা বেচার যে একটি বিষয়, মানে সেখানে আসলে যেই বিক্রি হোক না কেন, আমরা যদি বলি যে আসলে একটি বাজার দরের কথা, সেটি হচ্ছে ধরেন আমরা মার্কেটে কোনো কিছু বিক্রি করতে গেলে আমরা দেখি যে সর্বোচ্চ দামে আসলে আমাদের মানে আমরা কি কিনতে পারি। তো সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় আসলে বলে এসেছি যে নারীকে আসলে সমাজে পণ্য হিসেবে তুলে ধরা হয়। তো এখানে আসলে ছেলেটি আসলে বাজারের একটি পণ্য হয়ে গেল কিনা, বা শিক্ষিত ছেলেটি বা চাকরিজীবী ছেলেটি আসলে বাজারের একটি প্রোডাক্ট হয়ে গেল কিনা, যে প্রোডাক্টকে আসলে যত বেশি টাকা দেওয়া যায় তত টাকায় তত মানে তত আসলে কিনে বিক্রি নেওয়ার যে হবে। একটি পসিবিলিটি, সেটা আসলে বেড়ে যায়।
জি, অবশ্যই দাদা। আমি মনে করি যে হচ্ছে যে একটা ছেলে যদি যৌতুক নেয়, তার আসলে নিজের মনে করা উচিত যে আসলে তাকে আসলে একটা পণ্য হিসেবে ওই মেয়ের পিতাটা কিন্তু তাকে কিনে নিয়েছেন। সো নেক্সট ডে আসলে ওই আ মেয়ের প্রতি আসলে তার কোনো অধিকার নেই। বাট ওই মেয়েটার কিন্তু ওই ছেলের প্রতি সম্পূর্ণ অধিকার আছে। সে ওই ছেলেটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারে তার নিজের ইচ্ছামত। ঠিক আছে? কারণ সে আসলে একটি পণ্য হিসেবে বিকৃত হয়ে গেছে। আমি মনে করি যে আসলে এই যে যৌতুক, এটা অনেকাংশে যে আপনি এই যে বললেন যে আসলে একটা ছেলে যদি যৌতুক নেয় সে আসলে একটা পণ্য হিসেবে অভিহিত হইল কিনা? অবশ্যই সে এখন আ ধরেন যে সে আসলে ভালো একটা জব করে তাহলে তার যৌতুকটা আসলে বেশি। সে একটা কম জব করে বা আসলে সে জব করে না। তার হয়তো সামান্য জমিজমা আছে। সে সেখানে কৃষকের কাজ করে সে হচ্ছে অর্থ উপার্জন করে। আ তার যৌতুকটা একটু কম। অবশ্যই আসলে সে আসলে একটা পণ্য হিসেবে কাজ করছে না। আমরা যখন বাজারে যাই তখন আসলে কি করি? যখন জিনিসটা ফ্রেশ থাকে বা সুন্দর থাকে বা সবথেকে আ উন্নত কোয়ালিটির আমাদের মনে হয়, তখন আমরা কিন্তু ৳২ বেশি হইলেও কিন্তু ওই পণ্যটা কিনি। কিন্তু যখন আমরা দেখি যে পণ্যটার অবস্থা একটু খারাপ, ধরেন যে আপনি দেখবেন যে আমরা যখন হচ্ছে যে বাজারে টমেটো কিনতে যাই, যখন ফ্রেশ টমেটোটা নেওয়া হয়, তখন সেটা হয়তো ৳৩০। সেই সারাদিন বিক্রি হওয়ার পরে যখন হচ্ছে যে ছাঁটাই বাছাইয়ের পরে একদম সন্ধ্যা বা রাতের দিকে শেষ মুহূর্তে যখন হচ্ছে যে একটা নরম টমেটো পড়ে থাকে, সেটা কিন্তু মানুষ আর ৳৩০ দিয়ে কেনে না। এবং সেটা কিন্তু ওই আ দোকানদারও হচ্ছে যে সেটা জানে যে এটা আমার ৳৩০ বিক্রি হবে না। তখন কি করে? সে তার দরটা কমিয়ে দেয়। সে হয়তো ৳১০ বা ৳১৫ য় তখন ওই টমেটোটা বিক্রি করতে বাধ্য হয়। এবং আমার মনে হয় যে একটা ছেলের বাবা আসলে এই কাজটাই করছেন যে আম তার ছেলে যদি হচ্ছে ভালো একটা জব করে, তাহলে হয়তো তিনি বেশি চাহিদা করছেন যে, "না, আমার ছেলে তো ভালো জব করে। আমি যদি হচ্ছে যে ৳২০,০০,০০০ না দেই, তাহলে তো আমার ছেলের আসলে আ ভালো একটা মূল্যায়ন হচ্ছে না।" কিন্তু যদি হচ্ছে যে একজন পিতা দেখেন যে তার ছেলে আসলে সেরকম কিছু করে না, সেই পৈতৃক যে জমিজমা আছে সেখানে কৃষিকাজ করেন, তখনও কিন্তু আসলে যৌতুক নেওয়া হয়। তখন হয়তো একটু পরিমাণটা কম নেওয়া হয়। কিন্তু যখন একটা ছেলে একটা সরকারি চাকরি করে তখন যৌতুকের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আমি মনে করি যে এটা আসলে ওই বাজারে বিক্রি হওয়া টমেটোর মতন যে আপনার যতটা ভালো ফ্রেশ টমেটো হয় তত আপনার দাম বেশি হবে। আর যতই হচ্ছে যে আপনার হচ্ছে যে আ ফ্রেশনেস কমতে থাকবে, আ ততই আপনার দামটা নিচে নামতে থাকবে। এটাই আমি মনে করি। জি। হ্যাঁ, মানে আমরা আসলে যদি তাহলে সংক্ষেপে বলতে পারি সেটি হচ্ছে আসলে আমরা একটি প্রোডাক্ট হয়ে গেছি যে মানে আমাদের সমাজে যেটি একটি প্রোডাক্ট সেই প্রোডাক্ট আসলে তো আমরা আসলে মাঝে দেখি যে আসলে মানুষ বয়কটও করে। জয়ন্ত চন্দ্র মহন্ত আমরা যদি দেখি যে আসলে বাজারে কোনো একটি প্রোডাক্টের আসলে দাম বেড়ে যায়, তো সেক্ষেত্রে মানে কিছু মানুষ আছে আসলে তারা বয়কট করে। সেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসলে বয়কট করে। তো কিন্তু আ মানে একটি মানে যখন এই আপনার দামি প্রোডাক্ট বা মানে ধরেন আপনার ফ্রেশ প্রোডাক্ট কিনতে যখন অনেক বেশি টাকা দিতে হয়, তো যেহেতু মানুষের মধ্যে বয়কটের এই চেতনা থাকে, ঠিক তেমনটি কিন্তু আসলে ঘটেছে হচ্ছে আপনার আফ্রিকার কিছু হচ্ছে মানে আদিবাসী অঞ্চলে এর পাশাপাশি ভারতের কেরালা রাজ্যের কিছু অংশে আসলে একটি মডেল রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি লিড হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা যেটা সামাজিক মডেল আসলে সামাজিক মডেল বয়কট ব্যবহার করে আসলে তারা পণ প্রথা অনেকটা কমিয়ে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আপনাকে যদি উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনার বাড়ির পাশে কেউ যৌতুক নিচ্ছে। তো আপনি আমি মনে করি যে যৌতুক মানে আমরা যত আসলে অ্যাওয়ারনেস চালাবো, যত মানে পত্রিকায় নিয়ে আসতে পারবো যে আসলে এইখানকার একজন শিক্ষক তিনি নিচ্ছেন ৳২০,০০,০০০। এইখানকার একজন কর্মচারী তিনি নিচ্ছেন ৳১০,০০,০০০। এইখানকার একজন পুলিশ তিনি নিচ্ছেন এত লাখ টাকা। তো এটি যখন আমরা আসলে পত্রিকায় নিয়ে আসতে পারবো, তো সেক্ষেত্রে মানে আসলে যারা যৌতুক গ্রহণ করছেন তাদের চক্ষু লজ্জার একটি আসলে বিষয় আসবে কিনা? কারণ আমার কাছে মনে হয় যে তিনি আসলে চক্ষু লজ্জায় পড়বেন। কারণ আপনি জানেন যে রাষ্ট্রের আমাদের ঢাকা শহরে যদি একটা কথা বলি সেখানে আসলে কোনোভাবেই দমন করা যাচ্ছিল না। মানুষ মানে ট্রাফিক আসলে আইন আসলে কোনোভাবেই মানতেছিল না। ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত যখন একটা এআই ক্যামেরা আসে আসলে এআই ক্যামেরা কিন্তু আসলে মানুষকে আসলে আইন মানতে বাধ্য করছে। তো এরকম আসলে একটি চক্ষু লজ্জার বিষয় যদি মানে আপনি আপনার অবস্থান থেকে আসলে সৃষ্টি করতে পারবেন কিনা? বাংলাদেশের মানুষ মানে এতটাই ইয়ে হয়েছে যে পরে যে এআইটার ইয়ে করেছিল, এরপরে তার নাম্বার প্লেটের একটা নম্বর মুছে দিয়েছিল। তো এখন যৌতুকের ক্ষেত্রে আসি বর্তমান সমাজ অনুযায়ী,
আমরা যদি যৌতুককে বয়কট করি, এতে একটু আমরা wait, আমি মাইনরিটি হয়ে যাবো। জয়ন্তচন্দ্র জয়ন্তচন্দ্র মাহাতো আপনাকে স্পষ্ট করে বলি, যিনি আসলে এই নম্বর প্লেটটি ঢেকে দিয়েছেন তার আসলে 1 মাসের জেল হয়েছে। হ্যাঁ, তো মানে বাংলাদেশ পুলিশ আসলে তাকে খুঁজে বের করেছে। তো এখন বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমাদের যৌতুকের ব্যাপারটা আছে, আমরা যদি যৌতুককে বয়কট করি, এতে আমরা মাইনরিটি লাভ করব, কারণ আমরা যৌতুককে বয়কট করি যদি 10 জন, যৌতুকের পক্ষে যাবে 11 জন। তো আমাদের বিরুদ্ধে তাদের ইয়ে এসে যাবে আর কি, মতামত এসে যাবে। আমি এমনও দেখেছি যে একজন মানুষ যে কিনা বলেছিল যে আমি যৌতুক নেব না, বিপরীত দিকে কোনে পক্ষের দিক দিয়ে মতবাদ এসেছে যে ছেলেটি যৌতুক নেবে না, তার কি কোনো সমস্যা আছে, এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে আসলে যে সমস্যার যে বিষয়টি আসলে উঠে আসে সেটি আসলে এই বিষয়টি আসলে কি, মানে আমাদের মানে ঋষিকেশ বর্মন আসলে এটি, মানে আমি বলি এটি আসলে আজকে পর্যন্ত আমি মনে হয় মানে 4 বার না 5 বার শুনছি, ঠিক আছে, যে বিভিন্ন সময়ে আলোচক বা যারা অতিথি হিসেবে ছিলেন তারা এটি আসলে বারবার বলেছেন। এই সমস্যাটি আসলে কি, বা মানে মনে করে আসলে যখন আলোচনা হয় যে কোনো একজন ছেলে যখন বলে যে সে আসলে যৌতুক নেবে না, এই সমস্যাটি আসলে কি হিসেবে দেখা যায় আপনার মনে হয়, বা এই সমস্যাটি আসলে কি? এটা এটা আসলে আমাদের সামাজিক অবক্ষয়, ঠিক আছে। যখন ওই যে একটা ঘোর কলিযুগ বলা হয় না, যে এখানে আপনার হচ্ছে যে সত্যের থেকে অসত্যের সংখ্যা বা পরিমাণটা বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেকটা ওরকম টাইপের, যে যৌতুক যারা যৌতুকের পক্ষে আছেন তাদের সংখ্যাটা অত্যন্ত পরিমাণে বেশি, ঠিক আছে। আমাদের সমাজে প্রায় 98%, 99% আসলে যৌতুকের পক্ষেই। সেখানে আমাদের হচ্ছে যে জাস্ট 1% হচ্ছে আমরা যৌতুকের বিপক্ষে। এখানে আমার মনে হয় যে আসলে এটা ১-২ দিনেও ঠিক হবে না, বা কোনো কিছু একটা রেভলিউশন না আনা পর্যন্ত এটা আসলে কখনোই ঠিক হবে না। যেমন আমি যদি বলি, এখানে অনেক পার্সপেক্টিভ আছে, যে আপনি যেমন হচ্ছে যে আসলে আমাদের যে মোটরসাইকেলের মামলার কথাটা বললেন, এআই মামলা, এটা আসলে বাস্তবিক অর্থে বাংলাদেশে কতটুকু কাজ করে এটাও আপনাকে আগে দেখতে হবে। যে ধরেন যে বাংলাদেশের জ্যাম আছে, আপনার তো হচ্ছে যে এআই ক্যামেরা তো ও এত কিছু বুঝে না। ঠিক আছে? সে জানে যে হচ্ছে যে সবুজ বাতি হইছে মানে তাদের যেতে হবে, লাল বাতি হইছে মানে তাদের সিগন্যালের আগেই থামতে হবে। এখন এখানে দেখা যায় যে আসলে ধরেন যে বৃষ্টি পড়ছে। ঠিক আছে? আমি এরকম একটা অবস্থার শিকার হয়েছিলাম, যে আমি বাইক নিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে যে আপনার সিগন্যাল আছে। তো এই মুহূর্তে হচ্ছে যে তুমুল হারে বৃষ্টি থামলো। এখন আমি অবশ্য ঐদিন রেইনকোট নিয়ে যাই নাই। তো রাস্তায় ওই মুহূর্তে আমাকে থামতে হয়েছিল। এখন এআই তো আর বুঝে না যে আসলে বৃষ্টি হচ্ছে, যে সে এইজন্য থামছে। ঠিক আছে? সে কিন্তু ভাববে যে আসলে সে অবৈধভাবেই হচ্ছে রাস্তায় দাঁড়ায় আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমি বলব যে সবকিছু আসলে হচ্ছে যে কোনো কিছু করেই যে আসলে বা আপনি যেটা বললেন যে পত্রিকায় নাম দিলেই যে হচ্ছে আসলে আমরা এটা নির্মূল করতে পারবো, এরকমটা আসলে না। সেটা হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো আমাদের 10% সফলতা আসতে পারে। বাট এটা একটা সফল উদ্যোগ হইতে পারে। যেমন এআই ক্যামেরা, আমি বলব না যে এটা খারাপ। বাট এটা আম হয়তো হচ্ছে যে 50% কাজ করছে এবং 50% কাজ করে নাই। এটা এখন আপনি ঢাকা শহরের রাস্তায় দেখবেন যে এআই এর কারণে কিন্তু মানুষজন আগে যারা আইন কানুন মানতো না, বা ধরেন যে অনেক কিছু, অনেক গাড়ি ছিল, অনেক দামি গাড়ি ছিল, যেটা হচ্ছে অনেক হয়তো ভিভিআইপি হচ্ছে চালাচ্ছিলেন। তারা হয়তো এই সিগন্যাল গুলো মানতেন না, এবং আপনার হচ্ছে যে পুলিশও এই গাড়িগুলো থামাইতে অনেক ভয় পাইত। কিন্তু এখন অনলাইন মামলার কারণে তারা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে থামে যাচ্ছে। এখন এটাও দেখতে হবে যে আপনি যেটা বললেন, যে আমরা যদি হচ্ছে কেউ যৌতুক নেয়, সেটা যদি আমরা হচ্ছে পত্রিকায় দিতে পারি, আ এটা আসলে হচ্ছে যে অবশ্যই এটা হচ্ছে যে একটা সুফল আমাদেরকে দিবে। কিন্তু এটা হয়তো আমাদের একদম মানে ফাইনাল কোনো হচ্ছে আ সলিউশন দিবে না। কারণ হচ্ছে যে এটা আসলে তখন একটা ক্ষোভের সৃষ্টি করবে। কারণ হয়তো দেখবেন যে আপনার বিয়েটা তো অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? আপনি ধরেন যে যৌতুক নিচ্ছেন, আ যৌতুক তো আপনি হচ্ছে যে না নেওয়া পর্যন্ত তো আসলে আপনি হচ্ছে যে পেপারে দিতে পারবেন না। সে নিয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে। এখন হয়তো হচ্ছে যে আপনি পেপারে দিলেন। তার হয়তো একটা সুযোগ্য শাস্তি হইলো। কিন্তু আম আমাদের পার্সোনাল পারিবারিক দিক থেকেও চিন্তা করতে হবে। এদিক থেকে কিন্তু মেয়েটা মনে করেন যে হচ্ছে যে আ
সংসারটা ভেঙে গেল, বা আবার আমার এদিক থেকেও মনে হয় যে সংসারটা ভেঙে খুব খারাপ কিছু আমার মনে হয় না হয়েছে, কারণ এরকম একটা মানুষের সাথে সংসার করার থেকে না করা অনেক বেটার। ঠিক আছে? এইজন্য আমি মনে করি যে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। কিন্তু হচ্ছে যে মানে আমার মনে হয় যে আসলে আ শিক্ষিত হইছে কিন্তু সচেতন হয় নাই। এই জিনিসটা যদি আমরা আসলে আমাদের যুব সমাজকে বুঝাইতে পারি যে, "বাবা তুমি শিক্ষিত হইছো, কিন্তু যে তোমার সচেতনতাটা দরকার, যেটা তোমার আসলে হচ্ছে যে নিজের আ যে অস্তিত্ব বজায় রাখার জন্য তোমার যেটা দরকার, সেটা তুমি হচ্ছে যে যদি ফলো না করো তাহলে আসলে তুমি কখনোই ঠিক হবা না।" ঠিক আছে? যেমনটা আমি বলতে পারি যে হচ্ছে যে একটা আম রাস্তার ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে মানুষজন যতদিন পর্যন্ত না নিজেরা একটু সচেতন হবে বা নিজেরা যখন নিয়মকানুন না মানা শুরু করবে, তখন কিন্তু হয়তো ততদিন হয়তো আমরা 100% জিনিসটাকে নির্মূল করতে পারব না। তো আমার মনে হয় যে একটা ছেলে যদি আসলে নিজে সচেতন হয়, সে যদি এইটার খারাপ দিকটা বুঝে বা ২ পক্ষকেই আমরা যদি এই জিনিসটা থেকে সচেতন করতে পারি। একটা মেয়ের পিতা যদি হচ্ছে যৌতুক না দেয়, তাহলে একটা ছেলের পিতাও কিন্তু কখনোই যৌতুক পাবে না। ঠিক আছে? আবার একটা ছেলের পিতা যখন তার চাহিদা প্রকাশ করবে না বা সে যখন দেখাবে না যে তার কোনো চাহিদা নাই, তখন কিন্তু হচ্ছে যে কখনোই হচ্ছে যে একটা মেয়ের বাবা যৌতুক দিবে না। ঠিক আছে? আমার মনে হয় যে ২ পক্ষের যদি সচেতনতা বৃদ্ধি হয় তাহলেই আসলে এটা নির্মূল করাটা বেশি সম্ভব হবে। ধন্যবাদ ঋষিকেশ। আমি আসলে জয়ন্ত চন্দ্র মহন্ত আপনার কাছে জানতে চাবো যে আসলে আপনি সর্বশেষ কবে একটি যৌতুক মুক্ত মানে বিয়েতে আসলে উপস্থিত হয়েছেন? সেটি একই প্রশ্ন আমি আমার ঋষিকেশের কাছে যাব। সর্বশেষ মানে যৌতুক মুক্ত বিয়ে আসলে আপনি কবে উপস্থিত হয়েছেন? সর্বশেষ 2019 সালে একটা যৌতুক মুক্ত বিয়েতে উপস্থিত হয়েছিলাম। এরপর আর কোনো যৌতুক মুক্ত বিয়েতে উপস্থিত হতে পারিনি। মানে অ্যাকচুয়ালি দাদা আপনার দেখেন, আশেপাশে আমরা কি বিয়েই হয়নি? ছোট থেকেই যে কালচার, জি হ্যাঁ জি। অনেক মানে হয়েছে, আপনার হয়তো কিন্তু সবগুলো হচ্ছে মোটা অঙ্কের মোটামুটি যৌতুক দেওয়া নেওয়া হয়েছিল। জি জয়ন্ত চন্দ্র মহন্ত, ঠিক ঋষিকেশ বর্মন, সর্বশেষ আসলে আপনার কবে যৌতুক মুক্ত বিয়েতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে? যৌতুক মুক্ত বিয়ে বলতে হচ্ছে যে আমি রিসেন্টলি আমার এক স্টুডেন্টের বিয়ে দাওয়াত পেয়েছিলাম আরকি। আমার মনে হয় যে এটাই আমার এটা এই বছরেই। এটাই মনে হয় আমার যে এটা লাস্ট। এটাই এমন হয়তো এই বছরের হচ্ছে যে আপনার যৌতুক মুক্ত বিয়ে খাওয়া। আর এন্ড আমার মনে হয় যে এটাই আমার ফার্স্ট যেই বিয়েটাতে আসলে কোনো যৌতুক নেওয়া হয় নাই। বাকি এর আগে আমি যত বিয়েই খেয়েছি সবগুলোতেই হচ্ছে আসলে কিছু না কিছু যৌতুক নেওয়া হয়েছে। আচ্ছা। তো এখানে মানে এখানে একটি বিষয় যেটি উঠে এসেছে, সেটি হচ্ছে আমি যদি সহদেব রায়ের আসলে মন্তব্যটি একটু পড়ি, সেটি হচ্ছে এমন যে আপনারা কি মনে করেন না যৌতুক প্রথার জন্য মেয়ে এবং মেয়ের পরিবার অনেকাংশে দায়ী? তো সেক্ষেত্রে ঋষিকেশ, আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি জানেন যে আসলে আমাদের সমাজের তরুণ প্রজন্ম অনেক, এবং সেক্ষেত্রে আমাদের তো আসলে চাকরিজীবীর যে হার সেটিও তুলনামূলক কম। তো সেক্ষেত্রে যে চাকরিজীবীকে যখন ২০ থেকে ২৫ লক্ষ টাকার একটি মডেল আসলে হয়ে যাচ্ছে বা একটি ক্যাটাগরি হয়ে যাচ্ছে, তখন আসলে যেই বাবাদের মানে টাকা নেই, তাদের উপর আসলে দায় কি পড়ে না? আপনি ধরেন ১০০ টা বিয়ে হইলে তো আমরা দেখি যে ১০ থেকে ১৫টা শুধুমাত্র চাকরির সাথে বিয়ে হয়। তো সেই চাকরিয়ানের বিয়েতে যে আপনার ১০ থেকে ২৫ লাখ টাকা যে একটি মানে লেনদেনের যে একটি হিস্টোরি সৃষ্টি হয়, সেটি কি আসলে এই ৮৫% বাবার উপর আসলে একটি চাপ সৃষ্টি করতেছে কিনা? যে তাদেরও আসলে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে? মানে একটু যদি আ বলতেন যে আসলে দর্শকের এই মন্তব্যের সাপেক্ষে। এটা আমি মনে করি এটা অবশ্যই হচ্ছে যে অনেকটা চাপ সৃষ্টি করে। কারণ হচ্ছে যে ওই যে বললাম আমি আ আগেই বলেছি যে আসলে একটা যখন সেটা আসলে যে চাকরিজীবী হবে এটা ডাজ নট ম্যাটার। আমি বলছি যে একটা ওয়েল এস্টাবলিশড ছেলে। একটা ছেলে যখন ওয়েল এস্টাবলিশড হয় তখনই তার হয়তো একটা আপনার অধিকার হয়ে যায় যে সে একটা যৌতুক নিতে পারবে বা তার এটা অধিকার। ঠিক আছে? এখন যখন হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে যে একটা আম উম চাকরিজীবীকে ১০ ১৫ লাখ টাকা দিয়ে যৌতুক দেওয়া হচ্ছে।
তখন আশেপাশেও কিন্তু হচ্ছে যে আপনার সবাই যদি কোনো ওয়েল এস্টাবলিশ ছেলে পায়, তখনও সে হচ্ছে হয়তো তার যে হচ্ছে যে যেখানে সে বিয়ে করতে যাচ্ছে সেখানেও একটা চাপের সৃষ্টি করে যে না, সে চাকরি করতেছে হয়তো বা, কিন্তু তার যে মাসিক ইনকাম তার থেকে আমার মাসিক ইনকাম আরো বেশি, তাহলে আমিও আসলে কেন যৌতুকটা পাবো না? এটা আমি মনে করি যে অবশ্যই একটা চাপের সৃষ্টি করে। এবং আহ যেমন আমাদের হচ্ছে যে সহদেব রায় হচ্ছে যে একটা প্রশ্ন করছে যে হচ্ছে যে আম, যৌতুক প্রথার জন্য মেয়ে এবং মেয়ের পরিবার অনেকাংশে দায়ী কেন? এটা আমি অলরেডি অনেকাংশে আগেই বলেছি যে দুই পক্ষই আসলে দায়ী। কারণ আসলে হচ্ছে দুই পক্ষই এই জিনিসটাকে মেনে নিয়েছে, তারা এই জিনিসটাকে গ্রহণ করে নিয়েছে। তারা যদি এই জিনিসটাকে গ্রহণ না করতো, যে কোনো এক পক্ষ যদি এই জিনিসটাকে গ্রহণ না করতো, তাইলে কিন্তু এই আমাদের যৌতুকটা নির্মূল হয়ে যাইতো। ঠিক আছে? আপনি জানেন যে হচ্ছে যে আম মদ খাওয়ার মানুষ যদি হচ্ছে না থাকে, তাহলে মদ অবশ্যই বিক্রি হবে না। ঠিক আছে? যে এরকম যদি হচ্ছে যে যৌতুক দেওয়া বা নেওয়ার মানুষ, যেকোনো একজন মানুষ যদি আসলে না থাকে, তাহলে দেখবেন যে যৌতুকটা আসলে অনেকাংশে কমে আসবে। আহ, জি, ধন্যবাদ। আসলে একটি মানে চমৎকার কথা বলছেন, যেটি আসলে মানে যদি সেই মানে একটি ইভেন্টই আসলে না হয়, তাহলে তো সেটি আসলে কখনো হবে না। যেটি আপনি বলেন যে মদ খাওয়ার মানুষ না থাকলে আসলে মদ বেচবে কার কাছে? তো এমনি মদের উৎপাদন আসলে কমে যাবে। তো সেটি আরেকটি বিষয় আসলে উঠে এসেছে, সেটি আমি আপনাকে বলি যে সেটি দর্শকের যে কথা, সেটি হচ্ছে আমি জয়ন্ত চন্দ্র মহন্ত আপনার কাছে জানতে যাব। দাদা, মাফ করবেন আগে আসলে যিনি মন্তব্যটি করেছেন, দাদা আপনাদের আশেপাশে দেখলে বুঝবেন আপনাদের মতো উচ্চশিক্ষিত ছেলেগুলোই কিন্তু আসলে বেশি করে যৌতুকের দাবি করে। তো এই যে একটি প্রেক্ষাপট আসলে দাবি করার যে বিষয়টি, আহ তো শুধুমাত্র কিন্তু এমনটি নয় যে আসলে মেয়ের পরিবার চাইলেই দিয়ে দেয়। একটি কিন্তু প্রেক্ষাপট আছে যে মেয়ের পরিবার ধরেন মানে দেখলে একটি দিতে চায়, ঠিক আছে, কিন্তু আবার এমনটিও রয়েছে যে আসলে তাদের একটি মানে একটা নিজস্ব একটি ডিমান্ড থাকে, যে তারা হয়তো মেয়ের পরিবার বলছে 20 লাখ, কিন্তু তারা বলে যে আসলে মানে আমরা আসলে 30 লাখের নিচে যাব না, আমাদের সাথে আরো অন্য কেউ মানে কথা বলতেছে। তো এই যে আসলে যে দাবিটা করে, তো এই দাবিটা আসলে মানে একজন মানে সিভিল সোসাইটি বা শিক্ষিত আহ, তরুণের এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক? এটা হচ্ছে অবশ্যই শিক্ষিত সমাজের এটা যুক্তিটা একদম একদম অযৌক্তিক একটা ব্যাপার, এবং তার মধ্যে অবশ্যই সুশিক্ষাটা নেই, এটা বলতেই হবে। সুশিক্ষা লাভ করলে সে এভাবে দাবি করতেই পারতো না। কিন্তু কথা হচ্ছে যে তাকে যে এই টাকাটা দেয়া হচ্ছে, এটা অবশ্যই তার কেরিয়ার বা কিছু একটা দেখে দেওয়া হচ্ছে। তাকে আবার এমনি এমনি দেওয়া হচ্ছে না, তার অবস্থান দেখে দেওয়া হচ্ছে। ওই ছেলেটাই যদি আবার কোনো চাকরি মানে পেতো না, অথবা বেকার থাকতো, মেয়ের বাবা তাকে এভাবে দিতে চাইতো না। একই ছেলে আবার ইস্টাবলিশড হয়েছে, মেয়ের বাবা তাকে দিতে যাচ্ছে। তো এখানে আবার এটা জি, কার দোষ অ্যাকচুয়ালি? জি, জয়ন্ত চন্দ্র মহন্ত, ধন্যবাদ। আমি ঋষিকেশ আপনার কাছে আসতে চাবো। সেটি হচ্ছে মানে আমরা এখন আসলে একটি বিপ্লব দেখে থাকি, সেটি হচ্ছে যে মানে মানুষের সেবা করতে হবে, আসলে সেই রকমের আসলে একটি বিপ্লব চলছে, যে যে যার অবস্থান থেকে ধরেন বিভিন্ন সংগঠন খুলে আসলে মানুষকে সেবা করতে চায়। তো মানুষের আসলে মানুষের সেবা করা কি আসলে বেশি জরুরি, না আসলে নিজেকে আসলে সেবা করা আগে বেশি জরুরি? সেটি হচ্ছে আমি যদি বলে থাকি যে একজন আসলে শিক্ষিত তরুণের আসলে কোন জিনিসটাকে প্রয়োজন, সব থেকে বেশি তার স্কিল অর্জন করা বা তার দক্ষতা অর্জন করা বা চাকরির প্রিপারেশন নেওয়া, বা তার কর্মসংস্থান নিশ্চিত করা, না মানে সমাজের সোসাইটির মানে ধরেন আপনার সমাজ কল্যাণে ব্যয় করা? তো সেক্ষেত্রে সমাজ কল্যাণে তো আসলে অনেকগুলো ধাপ বা অনেকগুলো মানুষ কাজ করে। তো যৌতুকের বিরুদ্ধে আসলে কাজ করার জন্য মানে ইউথ সংগঠন আসলে কেন গড়ে উঠলো না? আপনি জানেন যে ধর্ম নিয়ে আমরা দেখি যে বিশেষ করে বর্তমানে হিন্দু সমাজে অনেক সংগঠন দেখা যাচ্ছে, ঠিক আছে, যারা আসলে কথা বল মানে মানুষের সেবা করতে চাচ্ছে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে, পরিসংখ্যান দিচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের যৌতুকতি আসলে একটি সামাজিক ব্যাধি, যেটি আসলে একটি কমিউনিটি ধ্বংসের জন্য আমি মনে করি যে একটি স্ট্যান্ডার্ড মডেল হতে পারে। কারণ আমি তো আমার গ্রামের আশেপাশে যদি উদাহরণ দিতে চাই, তো যারাই মেয়ে বিয়ে দিয়েছে তাদেরই জমি চলে গেছে। তাদের যে
আমি বলি তাদের যে আসলে আম আম খাওয়ার মতো যে একটি গাছ ছিল, তাদের যে কাঁঠাল খাওয়ার মতো একটি গাছ ছিল, হ্যাঁ, তাদের যে জাম খাওয়ার মতো একটি গাছ ছিল, সেই গাছটিও কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত আসলে বিক্রি করতে অনেকটা বাধ্য হয়েছে। তো আসলে কমিউনিটি ডেভেলপমেন্টের এই প্রজেক্টটা আসলে যৌতুকের বিরুদ্ধে কেন গড়ে উঠছে না? এটা আমি মনে করবো যে ওই যে ঘোর কলিযুগ বলে একটা কথা একটু আগে বলছিলাম, যে আসলে এখানে সত্যের থেকে অসত্যের পরিমাণটা বেশি। ঠিক আছে, এখানে আসলে হচ্ছে যে আপনি বলছেন যে আসলে এরকম টাইপের হচ্ছে যে কেন সংগঠন গড়ে উঠছে না, কারণ এই টাইপের মানুষের সংখ্যা অনেক কম। সেই জন্যই আসলে হচ্ছে যে এই টাইপের জিনিসের আসলে হচ্ছে যে কেউ আম, সংগঠন হিসেবে বা এই জিনিসটাকে নির্মূল করার জন্য কেউ আসলে কাজ করতে ইচ্ছুক না, কারণ সে নিজেও এই জিনিসটা আম, বা যৌতুকটা গ্রহণ করতে সে ইচ্ছা প্রকাশ করে। এই জন্য সেটার বিরুদ্ধে সে যখন একটা সংগঠন গঠন করবে, সে সেই ক্ষেত্রে সে যদি আসলে হচ্ছে পরবর্তীতে সে নিজে যদি এটার পক্ষে কাজ করে, তখন আসলে তার আসলে সংগঠনের কোনো মানে থাকবে না। এই জন্যই আসলে হচ্ছে যে আমরা দেখবেন যে বেশিরভাগ মানুষ এইটা বিষয়তে আসলে খুবই একটু অনীহা প্রকাশ করে, যে এই বিষয়তে তারা তাদের যে হচ্ছে যে সেবা করার যে ইচ্ছাটা, সেটা তারা হচ্ছে এই বিষয়ের জন্য স্পেসিফিকলি প্রকাশ করতে চায় না। তারা হয়তো অন্য বিষয়ে সেবামূলক কাজ করে, বাট এই বিষয়টা তারা নির্মূল করার জন্য কোনো কাজ করতে সেরকম ইচ্ছা প্রকাশ করে না। এটা আমি মনে করি। আমি জি, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো যে আমরা তো আসলে ধর্মগ্রন্থে পড়েছি এবং সেই সাথে কবিগুরু রবীন্দ্রনাথ যে আসলে দেনা পাওনা এবং হচ্ছে আপনার কল্যাণী যে আসলে গল্পটি ছিল, সেটি কিন্তু একদিকে একটি নিরুপমার একটি মৃত্যুর বিষয়কে একটি নিয়ে এসেছে, যেটি খুবই দুঃখজনক ছিল। আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মানে কল্যাণীও আসলে সমাজে গড়ে উঠেছিল। তো এই যে আসলে কল্যাণী আসলে কেন আমরা পাচ্ছি না? কারণ আমরা যেটি বলি যে আসলে তরুণ প্রজন্ম মানে তো সেক্ষেত্রে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ। তো কল্যাণীর মতো আসলে তরুণ প্রজন্ম আসলে মানে আমাদের কেন গড়ে উঠছে না? দাদা, কলোনি মতো আসলে কেন তরুণ গড়ে উঠছে না, এই কথাটা আসলে একটু আমি বলবো যে এই কথাটা একটু ভুল আছে। যে অবশ্যই গড়ে উঠছে, বাট সেই পরিমাণটা আসলে অত্যাধিক লেভেলে কম। যেমন আসলে যৌতুকের পক্ষে কাজ করা মানুষের সংখ্যাটা অত্যাধিক লেভেলে বেশি, সেরকম হচ্ছে আসলে যৌতুকের বিরুদ্ধে কাজ করার যেই মানুষগুলো আছে, এটার পরিমাণটা কম। যৌতুকের বিষয়ে যে অনেকে হচ্ছে যে কথা বলে না, এটা আসলে ভুল। এবং কল্যাণীর যেই হচ্ছে আসলে ব্যক্তিত্ব ছিল, এরকম ব্যক্তিত্বের যে নারী নাই, এই কথাটাও তেমনই ভুল। এরকম অনেক নারী আছে যারা হচ্ছে যে আসলে কল্যাণীর যেই মনোভাব, যে কল্যাণীর যে চরিত্রটা, সেরকম চরিত্র ধারণ করে, বাট এই সংখ্যাটা আসলে একটু কম। সেই জন্য হয়তো হয়তো আসলে আমাদের চোখে পড়ছে না, বাট এটা যে একদম নাই, এটা বলাটা একটু মনে হয় আমার ভুল হবে। জি, আমি তাহলে আসলে যে ভুলের বিষয়টি সেটি আপনার আপনার মন্তব্যটি আসলে আমি নিচ্ছি। ধরে নিচ্ছি, কারণ আসলে আসলে কর্নেল রয়েছে কিন্তু তাদের সামাজিক চাপ বা তাদের এই প্রেক্ষাপটটা হয়তো আসলে উঠে আসে না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমরা স্বামী বিবেকানন্দের একটি মানে মহান বিখ্যাত একটি উক্তি রয়েছে যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তো মানুষ বহু মানুষের সেবা করতে চায়। তো যৌতুক না নিলে যে আসলে একটি নারীর প্রতি যে একটি সম্মান দেখানো হয় এবং কি একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ে ওঠে, তাহলে আসলে এইটি আসলে কেন হচ্ছে না? কারণ সেখানে তো আমরা তো সেটি একটি মানে আমরা যদি জীব বলে থাকি, নারী তো অবশ্যই নারী একটি শক্তিশালী জীব এবং সেই সাথে এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ, যারা আসলে আমার পরিবার দেখলে বোঝা যায়, কারণ আমার মা বোন না থাকা সত্ত্বেও পুরো পরিবারটাকে আগলে রেখেছে। তো এই যে মানে জীব সেবাটা শুধু যৌতুকের সময় আসলে কেন সাইড কেটে যাচ্ছে, বা আমরা যৌতুক আসতেছে দেখলে বা যৌতুকের টাকা আসলে দেখলে আসলে তখন আমরা স্কিপ করে যাচ্ছি কেন? এটা দাদা বলবো যে আসলে আমাদের সামাজিক যেই মানে সবকিছু মিলাই আসলে এটা কখনোই মানে নির্মূল করাটা আসলে সম্ভব হয় না। সবাই আসলে, আপনি যেটা বললেন যে স্বামী বিবেকানন্দের উক্তিটা, যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঠিক আছে, তিনি আসলে হচ্ছে যে আমরা আসলে সেবা মনে রাখি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বলতে আমরা আসলে বুঝি যে আমি হচ্ছে যে কাউকে হেল্প করলাম, এটাতে আসলে হয়তো যে আমি অনেক পুণ্য পাবো, বা হয়তো আহ আমি একটা ভালো কাজ করলাম। কিন্তু আসলে একটা যৌতুক নেওয়াটা, এটা আসলে ওই যে বললাম, এটা আসলে একটা কমন জিনিস হয়ে গেছে। যে আপনি যখন যেমন বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যে আসলে আপনি একটা চিপস খাইলেন, চিপসের প্যাকেটটা হচ্ছে যে আপনি জাস্ট হাঁটে যাচ্ছিলেন, রাস্তায় হেঁটে যাইতে যাইতে ফেলে দিলেন, এটা আপনার কাছে এজ এ নর্মাল। ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই যদি আপনি হচ্ছে যে অন্য দেশে যান, অন্য দেশে কিন্তু এটা একটা কঠিন অপরাধ, যে আপনি হচ্ছে যে রাস্তাঘাট ময়লা করতে পারেন না।
সেরকমই জিনিসটা হচ্ছে যে আমাদের সমাজে এটা আসলে এমন ভাবে ছড়াই গেছে যে এটা দুই পক্ষে যে এমন ভাবে ছড়াই গেছে, এটা আসলে হচ্ছে যে এটাকে আসলে যে জীবে প্রেম করা কেউ মনে করে না। ঠিক আছে? যে এটা করলে যে আসলে জীব সেবা হবে বা হচ্ছে যে একটা নারীর যে হচ্ছে যে আপনার সম্মান দেওয়া হবে, এটা কেউ মনে করে না। ঠিক আছে? এটা মনে করে জি যে এটা আসলে তার অধিকার। এটা একটা তার অধিকার। সে তার অধিকারটা জাস্ট নিচ্ছে। এটাতে আর কিছুই না। জি, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আসলে ময়লার যে চিপসের যে প্যাকেট আসলে সেটি মানে মাটিতে ফেলে দেওয়া আসলে অন্য দেশের আইনে জরিমানা। সেটির আসলে আমি পরিপ্রেক্ষিতে হয়েছিলাম যে একজন ব্রিটিশ জার্নালিস্টের সাথে যখন তিনি আসলে আমরা আমাদের এক দল আসলে মানে চকোলেটের কিছু খোসা আসলে মাটিতে ফেলে দিছিল। পরে তিনি ওগুলা সেগুলা উঠে আসলে তার পকেটে নিয়েছিল। তো সেখান থেকে মানে আমরা বলছিলাম যে আসলে পৃথিবীর অনেক দেশে আসলে চাইলেও মানে ময়লা মাটিতে ফেলা যায় না, যার জন্য আইন রয়েছে, জরিমানা রয়েছে। জয়ন্ত চন্দ্র মহন্ত, সর্বশেষ আমরা যেহেতু আমাদের একবারের প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি, সেটি হচ্ছে আপনি আপনার এলাকায় মানে ধরেন এমন কোন তরুণ প্রজন্ম দেখছেন কিনা যারা আসলে তাদের ভাষাগত দক্ষতা অর্জন, বিশেষ করে বিদেশি ভাষাগত দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মের মাঝে আসলে রিসার্চ এবং গবেষণার বিষয়টি নিয়ে কাজ করছে। তো এমন চিত্র যদি দেখে থাকেন তাহলে আসলে তাদেরকে আসলে যৌতুক নির্মূলে আসলে কোনো উপদেশ রাখবেন কিনা তাদের উদ্দেশ্যে? নিশ্চয়ই আমি সেটা আমার জুনিয়র যারা আছে তাদেরকে যৌতুক নির্মূলে উদ্বুদ্ধ করি, এবং আমার যারা সহপাঠী তাদের সঙ্গেও বিষয়গুলো আলোচনা করি। আহ, এদেরকে এর সুফল কুফল সম্পর্কে আলোচনা করি এদের সঙ্গে। তো এটা নির্মূলে আহ আমি আমার এলাকায় মোটামুটি অনেকের সাথে কথা বলতেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আমরা এমন এক সোসাইটিতে বড় হয়েছি যেখানে এটা একটা সাধারণ বিষয়। শিক্ষিত মানুষরা দেয়া নেওয়া করছে, আমাদের সিনিয়র মানুষগুলো দেওয়া নেওয়া করছে, এবং যারা প্রভাবশালী তারাও দেয়া নেওয়া করছে। এখান থেকে মনে হচ্ছে যে আহ এই সঠিক কাজ করাটাও অনেক সময় মনে হয় ভুল কাজ করলাম না তো আবার, মানে এরকম একটা কনফিউজ হয়ে যায়। আমাদের যে জুনিয়র অনেকে আছে এবং ট্রোলের শিকারও হয় অনেক সময়। তো এটা নিয়ে আমি অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করি এবং এটা নির্মূলে যে ইয়ে করা হয়, এবং তাদের সঙ্গে যে ভাষাগত যে ইংরেজি বা ইংরেজিটাই ইয়ে করতেছি আপাতত হচ্ছে, জাপানিজ বা এগুলো তো আমাদের এদিকে এতটা ইয়ে নেই রংপুরে। তো এগুলো নিয়ে আলোচনা খুব একটা বেশি হয় না, ইংরেজি নিয়ে হয়। আচ্ছা, চমৎকার। জয়ন্ত চন্দ্র মহন্ত, আমি ঋষিকেশ বর্মণ, সর্বশেষ আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে মানে যৌতুক বিরোধী আন্দোলন যে আসলে অনেকে আসলে জিজ্ঞাসা করে যে আসলে তারা শুধুমাত্র অনলাইনে কার্যক্রম করছে। তো আমরা একটু দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের আসলে একটি প্রজেক্ট রয়েছে যে আদর্শ স্কুল প্রজেক্ট নামে, যেখানে মানে যেই মেয়েদের আসলে বাবা অল্প বয়সে মারা গেছেন, তো তারা আসলে প্রতি মাসে অষ্টম শ্রেণীর নিচের ক্লাসের বাচ্চাদের 12টার মতো ক্লাস নেন। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে হচ্ছে প্রতি মাসে একটা অর্থনৈতিক এর বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমরা একটা অর্থনৈতিক অ্যামাউন্ট প্রদান করি। তো সেটি হচ্ছে আমাদের একটি অফলাইন প্রজেক্ট। এর পাশাপাশি কেয়ার ইকোনমি নামে আমাদের একটি প্রজেক্ট রয়েছে, যেটির মাধ্যমে আসলে আমরা ঈদের এই বন্ধে হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং আমাদের যে গবেষক দলের শিক্ষার্থীরা রয়েছেন, তারা তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 96টির মতো তথ্য সংগ্রহ করেছেন বাংলাদেশের 8টি জেলা থেকে, রংপুর বিভাগের। তো এরকম এর পাশাপাশি আমরা অনলাইনে হচ্ছে অ্যাডভোকেসি যে বিষয়টি সেটি চলমান রেখেছি। এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, যাতে তাদের মাঝে নেতৃত্ব গুণাবলী এবং সাহসী একটি মনোভাব গড়ে তুলতে পারে, তার জন্য আমরা চাচ্ছি যে তারা যাতে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে পারে, সেই সাথে স্থানীয় যে যিনি এমপি রয়েছেন তার সাথে যেন কথা বলতে পারে, সেটি আমরা ইনশিওর করার চেষ্টা করতেছি। তো ঋষিকেশ বর্মন, আমাদের আসলে আমাদের এই উদ্যোগগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন, এবং সেই সাথে আমাদের কাজের পরিধি আসলে আরো কিভাবে বাড়তে পারে? তবে একটু সহজ করে বলে দিই যে আসলে আমাদের অর্থনৈতিক কোনো ফান্ড নেই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের সময়টুকু বা আমাদের যে শুধুমাত্র সময়টুকু না, আমরা যে কাজটুকু করছি এর মাধ্যমে যাতে আমাদের নিজেদের মধ্যে দক্ষতা বৃদ্ধি হয়, কমিউনিটি মানে নেটওয়ার্কিং গড়ে ওঠে, সেই সাথে একটি ভালো প্রোফাইল তৈরি হয়, যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের আসলে স্কলারশিপের আবেদনে বা বিভিন্ন ফেলোশিপের আবেদনে যাতে তুলে ধরতে পারে যে আসলে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট করছে। তো এর পাশাপাশি আসলে আমরা আর কি করতে পারি বলে আপনার আসলে মনে হয়? দাদা, প্রথমত আমি বলতে চাই যে আপনারা যে কাজটি করছেন এটা খুবই ভালো একটি উদ্যোগ। আমার মনে হয় যে আপনারা যে কাজটি করছেন এটা হয়তো আগামীতে অনেক
অংশে এই যে একটা ব্যাধি আছে এটাকে নির্মূল করতে সক্ষম হবে। আমি মনে করি যে আপনারা প্রথমত যে ফান্ডিং এর কথাটা বললেন, যে ফান্ডিং আসলে অনেকভাবে ম্যানেজ করা যায়। ফান্ডিংটার জন্য আমি বলবো যে আপনারা যদি এই আপনাদের কার্যক্রমের মধ্যে আপনারা যদি স্কিলড পিপল তৈরি করতে পারেন, তাহলে সেই স্কিল দিয়ে আপনাদের হচ্ছে আসলে কিছু আর্নিং হতে পারে। ঠিক আছে? যে সেই স্কিলটা দেন আপনারা হচ্ছে যে আপনাদের যেই ভালো কাজগুলো, সেই ভালো কাজে সেই অর্থটা ব্যয় করতে পারেন। ঠিক আছে? যে ধরেন যে আপনার হচ্ছে ৫ জন স্কিলড মেম্বার আছে। সেই ৫ জন স্কিল মেম্বার দিয়ে আপনি আরো ৫ জন করে ২৫ জন স্কিল মেম্বার তৈরি করতে পারেন। দেন আম তাদের স্কিল দিয়ে তারা হচ্ছে যে একটা ফান্ডিং আর্ন করতে পারে। দেন হচ্ছে যে ওই ফান্ড দিয়ে হচ্ছে যে আরো হয়তো আমরা ৫০ জনকে ফান্ড দিয়ে তাদেরকে হচ্ছে যে স্কিল তৈরি করতে পারি। আমার মনে হয় যে আপনারা আ এইভাবে স্কিল পিপল তৈরি করার মাধ্যমে আপনারা আপনাদের ফান্ডিংটা বাড়াইতে পারেন। এছাড়াও হচ্ছে যে যেটা নেটওয়ার্কিং, আপনাদের নেটওয়ার্কিং যতটা ভালো হবে বা উম আসলে একটা জিনিস আমি দেখছি যে আপনি যতই ভালো কাজ করেন, আম এট লিস্ট যতদিন না মানুষ এটা আসলে নিজের চোখে দেখবে, ততদিন আসলে সে আপনার বিষয়টাতে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না। সো আমার মনে হয় যে আপনি যতটা হচ্ছে যে মানুষের চোখে আসতে পারবেন, ততটাই হয়তো আপনার হচ্ছে যে আপনার কাজের যে ততটাই আপনি অগ্রসর হইতে পারবেন। ততটাই মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনার কাজের প্রতি আগ্রহ হবে এবং তারাও এই কাজের সাথে যুক্ত হইতে চাইবে। এরই মাধ্যমে আমার মনে হয় যে আপনি আপনার যে ফান্ডের যে বিষয়টা এবং হচ্ছে যে আপনার যতটা আপনার কাজের অগ্রগতি করা যায়, এইটা আপনি তত এই মানুষের সামনে আসার মাধ্যমেই হচ্ছে যে আপনি ততটাই আগায় যেতে পারবেন। এটা আমি মনে করি। আহ, ধন্যবাদ ঋষিকেশ। আসলে দর্শক, আসলে আমরা ফান্ডিং এর ইস্যুটি মানে এটি আসলে এই মানে এইরকম ভাবে আমরা আসলে জনমানুষের কাছে ফান্ডিং দিব, এই ইস্যুটি আসলে আমাদের কাছে না। বিশেষ করে আমরা চাই যে আসলে অর্থনৈতিক সীমাবদ্ধতার মাঝেই আসলে আমাদের কার্যক্রম চলমান রাখুক। আমি আসলে এটি বলেছিলাম, আপনি খুব চমৎকার করে বলছেন যে আসলে যে স্কিল ডেভেলপের যে বিষয়টি, আসলে আমরা এটি জন্য আমাদের অভ্যন্তরীণ ভাবে একটি আসলে ইতিমধ্যে দল গঠন হয়েছে বিশ্ববিদ্যালয়ে হয়তো সেক্ষেত্রে আমরা দ্রুতই হয়তো আমরা আমাদের যে বিষয়টি সেটি হয়তো আমরা নিয়ে আসবো। আর আসলে ফান্ডিং এর জন্য আমরা আসলে কারো প্রকাশ্যে কোনো কিছু আমরা ফান্ডিং এর যে বিষয়টি সেটি আসলে আমরা প্রকাশ্যে কোনো কিছু গ্রহণ করবো না, বা কারো কাছ থেকে। এটি আমাদের হচ্ছে সংগঠনের একটি স্ট্যান্ডার্ড। কারণ আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্ম আসলে মানে সে শিক্ষিত হবে, সে আসলে ফান্ডিং এর উদ্দেশ্য না, সে নিজেকে আহ সেটি কমিটি ডেভেলপমেন্ট বলেন, বা ভাষাগত দক্ষতা অর্জন বলেন, বা লিখার দক্ষতা বলেন, বা মানুষের সামনে কোন একটি তত্ত্ব যে প্রচারের যে বিষয়টি বা সেটি তুলে ধরা, সেটি আসলে তার নিজের দক্ষতা অর্জনের জন্য করবে। তিনি যে সময়টি ইনভেস্ট করবেন, সেই সময়ের বিনিময়ে আসলে যৌতুক বিরোধী আন্দোলন তাকে একটি মানে যেটি আসলে মানে একটি দক্ষতার যে কর্মসূচি সেটি আসলে দেবে। অত এমন একটি প্ল্যাটফর্ম যৌতুক বিরোধী আন্দোলন দিবে, যেখানে আসলে আমাদের শিক্ষার্থীরা গবেষণা করতে পারতেছে, আমাদের শিক্ষার্থীরা তাদের গল্প পত্রিকায় তুলে ধরতে পারতেছে। তো সেটি তেমনই আসলে আমাদের প্ল্যাটফর্ম হবে। তো দাদা, পরবর্তী এখানে আমি একটা আমি কথা বলতে চাবো জি। যে হুম। আসলে ফান্ডিংটা যে আসলে অলওয়েজ আপনার ক্যাশ দিয়েই হচ্ছে যে আসলে পূরণ হয়, বিষয়টা এমন না। আপনাদের যখন আপনারা হচ্ছে যে অনেক ভালো ভালো মানুষের সাথে যুক্ত হইতে পারবেন, তখন হয়তো যে এই যে আপনি জাস্ট যে হচ্ছে যে ক্যাশ টাকা দিয়েই যে আসলে ফান্ডিংটা করা যায়, এটা কিন্তু না। আসলে সে একটা আপনাদের হচ্ছে যে আম, একটা অনুষ্ঠানে অর্গানাইজ করতে পারে, যে যেখানে হচ্ছে যে ধরেন যে ১০ জন শিক্ষার্থীকে হচ্ছে যে একটা স্কিল শেখানো হবে। সে এটার ফান্ডিং জোগাড় করতে পারে, বা তার যদি ক্ষমতা থাকে যে সে আসলে হচ্ছে যে এই কাজটা আপনাদের জন্য অ্যাভেলেবল করতে পারবে, সে হয়তো এই কাজটাতে আপনাকে হেল্প করতে পারে। আমি ফান্ডিং বলতে এটার কথা বলছি যে ফান্ডিং যে অলওয়েজ ক্যাশ টাকা দিয়ে হবে এরকমটা না। সে আসলে আপনার জন্য অনেক অপরচুনিটি খুলে দিতে পারে, যেটা আসলে সহসাই আপনি হচ্ছে যে ম্যানেজ করতে পারবেন না। জি, ঋষিকেশ, আপনি আসলে সর্বশেষ যে বিষয়টি বলছেন, শুধুমাত্র সেটি আমাদের জন্য না, আমাদের যারা সদস্য রয়েছে এবং আমাদের যারা সদস্য না। আসলে দর্শক, আপনারা অনেকেই আসলে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, আমাদের যে টিম আসলে সেটি হ্যান্ডেল করে, তারা জানান যে আসলে অনেকেই আপনারা কাজ করতে চান, কিন্তু যখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে আসলে আপনি যে কাজ করতে চান, আপনি আগে ৬ মাস আগে ইংলিশ শিখুন, ঠিক আছে, নিজের ইংলিশ লিখতে শিখুন, নিজের ইংলিশ বলতে শিখুন, ঠিক আছে। তো সেটি যখন আমরা আমাদের পক্ষ থেকে বলা হয়, তখন আসলে আমরা তাদের সেই কাজের আগ্রহটা আর দেখি না।
কারণ আপনি যদি নিজেকে আসলে ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে আসলে অন্যদের যে ডেভেলপমেন্ট করা বা মানে সোসাইটির যে উন্নতি করা সেটি আসলে কখনো সম্ভব নয়। আপনি যদি নিজেকে নিজের কর্মসংস্থান নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনি যদি নিজে যৌতুক মুক্ত বিয়ে করতে না পারেন, তাহলে কিন্তু সমাজে যৌতুক মুক্ত আদর্শ প্রতিষ্ঠা করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যে এক্ষেত্রে আমাদের সংগঠনের সদস্য আসলে পার্মানেন্ট সদস্য বলে কোনো কিছু নেই। আমাদের সদস্যরা সেটি 3 মাস 6 মাস ব্যাপী তারা তাদের স্কিল যে ডেভেলপ সেটি তারা লিখতে শিখবে, তারা ইংলিশে শিখবে, তারা বিভিন্ন দেশের সাথে আমাদের যে নেটওয়ার্কিং, আমরা যে ধীরে ধীরে নেটওয়ার্কিং বৃদ্ধি করার চেষ্টা করছি সেটির মাধ্যমে আমরা তাদেরকে যদি বেনিফিট করতে পারি সেটি, কিন্তু আমাদের লং টার্ম আসলে সদস্য বলে কিছু নেই। তো সেটি ছেলেদের উদ্দেশ্যে, কিন্তু মেয়েদের উদ্দেশ্যে আসলে আমাদের মেয়েরা যেহেতু হচ্ছে যৌতুকের সবচেয়ে বেশি ভিকটিম, আমি সবসময় বলেছি যে যারা যৌতুক দেয় তারা না, কারণ আমাদের 15% যে আমরা বলেছি যে 15 থেকে হয়তো 20% সরকারি চাকরিজীবীকে দেখে মোটা অঙ্কের যৌতুক দেয়, কিন্তু 80% আসলে দেখা যায় যে তারা নিম্নবিত্ত, সেক্ষেত্রে তাদের উপর যে যৌতুকের একটি চাপ পড়ে। আমরা সেই পরিবারের উদ্দেশ্যে বলছি যে আমরা আসলে চাই যে আপনার ছেলে ইংরেজি ভাষা শিখুক, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন, সে যদি দক্ষতা অর্জন করতে পারে সে আসলে দিন শেষে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো আমরা চাই যে একটি প্রতিষ্ঠিত তরুণ প্রজন্ম, যাদের মধ্যে প্রকৃত শিক্ষার জ্ঞান থাকবে, যাদের মধ্যে একটি দৃঢ় নেটওয়ার্ক থাকবে এবং যাদের মধ্যে একটি হচ্ছে উদ্যোক্তা হওয়ার মনোভাব থাকবে, যেটি আসলে আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। তো আমাদের আপনাদের কাছে আমি সর্বশেষ 1 মিনিট করে জানতে চাবো, সেটি হচ্ছে জয়ন্ত চন্দ্র মহন্ত, আপনার যদি 1 মিনিটের মধ্যে আসলে কিছু বলার থাকতো যেটি আসলে আমাদের আলোচনার মধ্যে উঠে আসেনি, সেটি যদি বলার থাকতো জি বলবে। যে নারীরা, এরা হচ্ছে নিজেকে একটু মনে করে যে আমরা একটু নিয়মের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আমাদেরকে বিভিন্ন অপরচুনিটি দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা যদি হচ্ছে পাশের দেশের আমাদের এই, আমি যেহেতু ইন্ডিয়া থেকেছি, তো ওখানে দেখি মেয়েরা আমাদের থেকেও বেশ স্ট্রং এবং আমাদের থেকে বেশি স্টামিনা বা তারা অনেকটা খুব স্ট্রং। আমাদের দাদা বললো যে আমাদের দেশের মেয়েরা হচ্ছে অলস টাইপের, কিন্তু তারা মোটামুটি ছেলেদের উপর নির্ভরশীল থাকে না, বরং যে কোনো কাজ নিজে নিজেই করতেছে। তো আমাদের দেশের মেয়েদেরকেও এরকম মেন্টালিটি করতে হবে যে আমরা যেন সবকিছুই নিজে নিজে করতে পারি এবং ছেলেদের উপর নির্ভরশীলতা কমাতে পারি এবং কর্মসংস্থানটার ডেভেলপ করতে পারি। করলে মেবি জি, জয়ন্ত তারা ধন্যবাদ। ইমপ্রুভ করবে। জি, ধন্যবাদ জয়ন্ত। ঋষিকেশ, আপনি মানে ধরেন আলোচনায় আমাদের যে বিষয়টি উঠে আসছে কিন্তু আপনি বলতে চেয়েছেন সেটি যদি বলতেন। আহ আসলে 1 ঘন্টার একটা সেশনে তো আসলে সব বিষয়ে তুলে আসে না। অনেক বিষয়ে আসলে হয়তো আমাদের এখনো আম, ধরাছোঁয়ার বাইরে আছে। তো আমি ফাইনালি বলতে চাবো যে যৌতুক বন্ধ করতে আসলে যে আমরা বা হচ্ছে যে নিজেদের মানে আমরা যতই হচ্ছে যে চেষ্টা না করি, মানসিক যেই একটা বিপ্লবের দরকার হয়, এই মানসিক চিন্তাধারাটা যতদিন না আমাদের আসলে মধ্যে পরিবর্তন হবে, ততদিন আসলে এই যৌতুকটা বন্ধ করা আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না। যেদিন দেখবেন যে একটা ছেলে গর্ব করে বলতে পারবে যে আমি আসলে যৌতুক নিই নাই, সেই দিনই আসলে মনে হয় যে আমার সত্যিকারের পরিবর্তনটা আসলে শুরু হবে। একটা ছেলে যেদিন বলতে পারবে যে আমি যৌতুক নেই নাই এবং আহ এইটা বাইরের আশেপাশের মানুষ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবে, তখনই আমার মনে হয় যে আমাদের মেইন যে বিপ্লবটা সেদিনই আসলে হয়তো শুরু হবে। ঋষিকেশ বর্মন, জয়ন্ত চন্দ্র মহন্ত, আমাদের আজকের লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আহ সেটি হচ্ছে যে যৌতুককে না বলবে এমন একটি প্রজন্ম সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে কেন আমরা। তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে প্রজন্ম বলতে আসলে আমরা আহ ছেলেদের বোঝাইনি, আমরা এখানে প্রজন্ম বলতে আসলে মেয়েদেরও যে বিষয়টি সেটিও মানে আমরা অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু কারণ আমরা শেষে আলোচনায় উঠে এসেছে যে আসলে মেয়েরাও কেন না করছে না যৌতুক, যারা যারা যেখানে মোটা অঙ্কের যৌতুক দিতে হচ্ছে। তো এটি যে আলোচনার মাধ্যমে আসলে বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং উঠে এসেছে যে আসলে আমাদের যৌতুকের যে প্রেক্ষাপট বা যৌতুকের পিছনে কারণ, সেই সাথে আমাদের অতিথিরা আসলে তাদের অবস্থান ব্যক্ত করেছেন যে আসলে তারা তাদের ব্যক্তিগত জীবনে যৌতুকের যে চর্চা সেটি করবেন কিনা। এবং এর পাশাপাশি আমরা আসলে জানতে চেয়েছি যে আসলে যৌতুক মুক্ত বিয়ে আসলে সর্বশেষ কবে তারা আসলে
খেয়েছেন বা উপস্থিত হয়েছেন সেটিও আসলে আমাদের কাছে নগণ্য মনে হয়েছে। এর পাশাপাশি যে স্ট্যান্ডার্ড যেটি একটি সমাজে যে আদর্শ বলতে মনে হয় যে যত টাকা বেশি যৌতুক তত বেশি আদর্শ, সেটিও আসলে উঠে এসেছে। এবং আমরা একটি থিওরি নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে যে কেরালার যে একটি থিওরি যে যৌতুকের বিরুদ্ধে একটি আসলে সামাজিক প্রতিরোধ, সেটি আমরা আসলে বাস্তবায়ন করতে পারি। সব মিলিয়ে আমরা মনে করি যে আমাদের যারা আজকে আমাদের এই টক শো শুনছিলেন তারা কিছুটা আসলে জানতে পেরেছেন। সেই সাথে আমাদের এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটি রয়েছে সেটি আসলে ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। এবং আমাদের যে আগামীকালের যে টক শোটি রয়েছে সেটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একজন সোশ্যাল সায়েন্সের একজন প্রফেসর যিনি ইউএসএ থেকে থাকবেন, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের এজিএস থাকবেন গতকালকে আগামীকালের টক শোতে। আপনাদের সেই টক শো দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই টক শো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।